এখন আমরা ঘটনায় যেতে চাই। ঘটনা যেটা আপনি বলবেন সেই ঘটনাটা কতদিন আগের এবং কোথায় ঘটেছিল? এটা ঘটেছিল আজকে থেকে প্রায় 16-17 বছর আগে। বেশ আগে, তার মানে। হ্যাঁ, আর এটা ঘটেছিল বরিশালে। বরিশালে, ওকে। সো বরিশাল থেকে যারা শুনছেন বা বরিশালে যারা রয়েছেন তাদের কাছে আজকের এই ঘটনাটা নিশ্চয়ই আরো অনেক বেশি স্পেশাল মনে হবে। আমরা চলে যাই ঘটনায়, আমরা শুনতে চাই আপনার ঘটনা। ফারজানা, শুনি ঘটনাটা। আমি যখন প্রায় 9-10 বছর বয়স আমার মা প্রতি বছর গ্রামের বাড়িতে যেতেন যখন আমার স্কুল ছুটি থাকতো। তো যেহেতু আমার বাবা চাকরি করতেন ঢাকায়, আমাকে বছরে একবারই সময় পেতাম, আমরা ছুটি পেতাম, তখন আমি আর আমার মা যেতাম গ্রামের বাড়িতে। তো যেবার আমরা গেলাম ওইবার ওয়েদারটা ছিল খুব শীতও না খুব গরমও না। তো আমার নানু বাড়ির বর্ণনাটা দিয়ে নেই, যেটা হচ্ছে যে একদম টিপিক্যাল যেটা গ্রামের বাড়ি বলা যায়, কাঠের বাড়ি, উপরে দোতলা টিন, তারপরে কারেন্ট নেই, আর হচ্ছে মানে ওয়াশরুমও দূরে প্রায় বলা যায় বাড়ি থেকে। তো যেটা হয়েছে যে আমরা যেদিন গেলাম ওদিন রাতে খাওয়ার পরে 7টা 7:30টার দিকেই সবাই প্রিপারেশন নিচ্ছে যে তারা ঘুমিয়ে যাবেন, যেহেতু গ্রামে খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়। তো যেটা হলো রাত 8টা 8:30টার দিকেই আমার মা আমাকে নিয়ে শুয়ে পড়লেন, আর আমার অন্যান্য আত্মীয় স্বজন আর আমার নানু তারা আলাদা আলাদা রুমে শুলেন। আমরা শুলাম যে রুমে আসলে গ্রামে খাওয়া হয় বাড়িতে, ওখানে। তো যেটা হলো কোন একটা সময় যখন হারিকেনের আলো নিভিয়ে একদম কমিয়ে দেওয়া হলো, তখন মনে হচ্ছিল বিভিন্ন জিনিসগুলো দেখতে প্রায় সবগুলোই এক একটা অন্ধকার আকৃতির মতো। আমি ছোট মানুষ, আমার মনে হচ্ছিল যে সবগুলোই ভূত, আমাকে মানে আমি ঘুমাতে পারছিলাম না। কোন একটা সময় যখন ঘুমিয়ে গেলাম, মধ্যরাতের সময় হবে মনে হয়, যখন আমি টের পেলাম যে আমার পাশ থেকে আমার মা উঠে গেলেন, উঠে উনি বের হয়ে যাচ্ছেন মানে মশারির ভেতর থেকে। তখন আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছ? আমার মা বললো তুমি ঘুমাও, আমি আসছি। তো আমি যখন আমার মা চলে গেলেন, আমি অপেক্ষা করছি আমার মা কখন আসবেন। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আমার মা আসছেন না। আমি রাগ করছি আমার মার সাথে যে আমাকে অন্ধকার ঘরের মধ্যে একা একা কিভাবে আমার মা রেখে চলে গেলেন। যাই হোক 15-20 মিনিট পরে যখন আমার একটু তন্দ্রা মতো লেগেছে, তখন আমি দেখলাম যে আমার মা ফেরত এসছেন, এবং এসে উনি সরাসরি বিছানার দিকে না এসে উনি খাবার ঘরের দিকে চলে যাচ্ছেন। তো আমি সাথে সাথে উঠে বসলাম যে আমার মা অন্ধকারের মধ্যে আমাকে রেখে চলে গেলেন, এতক্ষণ পরে আসলেন, এসে আবার খাবার ঘরের দিকে যাচ্ছেন আমাকে জিজ্ঞেস না করে, আমার কাছে না শুয়ে। তো আমাকে উঠা যখন বসতে দেখলেন, তখন আমার মা উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তারপরে আবার চলে আসলেন মশারির কাছে, মশারি উঠে উনি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে উনি শুয়েছেন, কিন্তু আমার মা কোনোদিনও আমার দিকে পিঠ দিয়ে শোন না, পিঠ করে শোন না, সবসময় আমার দিকে ঘুরে শোন। আজকে কি হলো জানি না, আমার মা আমার দিকে উল্টো হয়ে শুয়েছেন, অন্যদিকে মুখ করে শুয়েছেন। তো আমিও খুব রাগ করলাম, যেহেতু আমার মা এতক্ষণ পরে এসে আমার দিকে উল্টো হয়ে শুলেন, আমি ওনার দিক থেকে উল্টো হয়ে শুয়ে গেলাম। কিন্তু একটা জিনিস ফিল করতে লাগলাম যে খুব গরম লাগছে, খুব দমবন্ধ লাগছে, অস্বস্তি লাগছে, যেটা প্রতিদিন হয় না, কখনোই হয় না। আমার মা আমার কাছে সবচেয়ে কমফোর্টের জিনিস, কখনোই এটা হবে না। তো যেটা হচ্ছে খুব খারাপ লাগছে। তো হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার কোমরের উপরে মানে আমার গায়ের উপরে একটা হাত রেখেছেন আমার মা। কিন্তু আমার মা যখন আমার গায়ে হাত দেন কখনো আমার এরকম ফিল হয় না, কিন্তু আজকে প্রচন্ড গরম লাগছে। আমার মায়ের হাত আগুনের মতো গরম, যেটা কখনোই হওয়ার সম্ভাবনা নাই। তো যেটা হোক, আমি মায়ের উপরে যেহেতু রাগ, আমি হাতটা উঠিয়ে সরিয়ে দিলাম যে ধরো না। কতক্ষণ পরে আমি শব্দ পেলাম যে রান্না করে মানে খাবার রুমে শব্দ হচ্ছে। তা তাকিয়ে দেখি যে আমার মা ওই খাবার ঘরের ওখানে কাজ করছেন। আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে আমার মা বিছানা থেকে বের হয়ে গেলেন মশারি উঠিয়ে। আপনি বুঝতেই পারলেন না? আমার পাশ থেকে কোনো নড়াচড়া হলো না, মশারি উঠানোর কোনো শব্দ হলো না, কিছু হলো না। আমার মা কিভাবে বের হয়ে চলে গেলেন? যাই হোক 5 মিনিট পরে আমি শব্দ পাচ্ছি কেউ কিছু খাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার মা আমার দিকে উল্টা হয়ে ঘুরে কিছু খাচ্ছেন, এবং খুব বাজে শব্দ করে খাচ্ছেন, যেটা কখনোই আমি দেখি নাই ওনাকে। আর উনি যখন খাচ্ছিলেন তখন একটা খুব বাজে দুর্গন্ধ আসছিল আমার নাকে, মানে এমন দুর্গন্ধ আমার অতটুকু বয়সে আমি কখনো পাইনি, এত বাজে দুর্গন্ধ আসছিল। তো উনি কটমট করে কি খাচ্ছেন আমি জানি না। তো যাই হোক, এমনি যেহেতু আমার মায়ের সাথে আমি রাগ করেছি, আমি আর দেখলাম না যে উনি কি করছেন। আমি সাথে সাথে কাঁথা মুড়ি দিয়ে আমি চুপ, যে আমি ঘুমিয়ে যাবো, আমার দরকার নেই আমার মা কি করছে। যাই হোক ঘুমিয়ে গেলাম। ভোরবেলা উঠে দেখি যে আমার মা আমার পাশে নাই, ঘরের দরজা বন্ধ ভিতর থেকে।
তো যেটা হলো যে আমি দরজা খুলে বাইরে গেলাম, যে চোখ মুছতে মুছতে যে আমার মা কোথায় আছে, কোথায় উনি। খুঁজতে খুঁজতে দেখলাম যে উনি রান্নাঘরে আমার নানুর সাথে কাজ করছেন। তা আমার মা আমাকে দেখে খুব দৌড় দিয়ে চলে আসলেন আমার কাছে, এসে একদম আমার মাথা মোছাচ্ছেন আর জিজ্ঞেস করছেন, বাবা তুমি রাতে ঘুমিয়েছিলে, আমি তো তোমার কাছে যেতে ভুলে গেছি, তুমি কি একা ভয় পেয়েছো? বলছে, মা আমি বুঝলাম না কি বলছেন আপনি। তো বলছে, আমি যখন রাতে তোমার কাছে যাচ্ছিলাম তখন দেখলাম যে তোমার নানু তাহাজ্জুদের নামাজ পড়ছে। তো আমি চিন্তা করলাম যে মার সাথে যে নামাজ পড়ি, তো এই জন্য মানে তোমার কাছে না গিয়ে আমি ওনার কাছে নামাজ পড়তে বসে গেছি। কখন সকাল হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, আমি খেয়াল করতে পারি নাই। ভোরবেলা যখন তোমার কাছে আমি গেছি তখন দেখি ভিতর থেকে লাগানো দরজা। তাই আমি ভাবলাম তুমি হয়তো ভয় পেয়ে রাতে দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছো, এই জন্য আর আমি তোমার কাছে সকালে যাইনি। তুমি ভয় পেয়েছো? তখন আমার একটাই প্রশ্ন ছিল আমার মায়ের কাছে, যে মা আপনি কি রাতে আসেন নাই আমার কাছে? আমার মা বলছে, না আমি তো আসিনি। তো মা যদি নাই এসে থাকেন তাহলে আমি কাকে দেখলাম, কে আমার সাথে শুলো, আর কেই বা দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল? দরজা বন্ধ ছিল এটা আপনি একদম মোটামুটি আমি নিজে নিশ্চিত? দরজা খুলে বের হয়েছি। দরজা খুলে বের হয়েছেন, জি। তারপরে দরজা বন্ধ ছিল। জি জি। অনেক ধন্যবাদ। আপনার আরেকটা ঘটনা আছে, যে ঘটনাটা আরো অন্য রকমের, সেটাও আমরা শুনবো। তবে তার আগে আমরা কিছু SMS পড়তে চাই। মুস্তাফিজুর রহমান আমাদের লিখেছেন তেতুলিয়া থেকে, ও মাই গড, অনেক দূর থেকে না, আমাদেরকে এমডি তাজমুল দিনাজপুর থেকে SMS করেছেন, লিখেছেন কেমন আছেন, আজকে ফার্স্ট ভূত FM শুনছেন তিনি এবং তার কাছে খুব ভালো লাগছে। লিমন শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুর থেকে লিখেছেন যে ভূত FM তার অনেক পছন্দ, সেই জন্য তিনি অনেক বড় প্রশংসা করে লিখেছেন। জিসান উত্তর থেকে লিখেছেন ফার্স্ট যে স্টোরিটা তার কাছে চরম লেগেছে। হ্যাঁ, আমি এই স্টোরি নিয়ে ইনফ্যাক্ট কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনার চিরপরিচিত ঘর, আপনার চিরপরিচিত মানুষ, সেই মানুষটি একদিন ঘুম থেকে, মানে সেই মানুষটি আসলেন কি আসলেন না, এটা নিয়ে কিন্তু আপনার কোনো সময় কেয়ার করেন না। হ্যাঁ আসছেনই তো, রেগুলার আসছেন, আজকেও এসছে, কিন্তু সেই মানুষটি কোনো একটা কারণে হয়তো ওই দিনে আসেননি, কিন্তু অন্য একজন মানুষের সাথে আপনি সেই রাতটা কাটালেন এবং আপনি কিছু অস্বাভাবিক ব্যাপার দেখেও হয়তো গায়ে মাখলেন না, কিন্তু পরে যখন জানতে পারলেন যে পুরো ব্যাপারটা অন্যরকম ছিল, তখন আপনার কেমন লাগবে? আজকের দিনের কথা চিন্তা করেন, আজকে আপনার পাশে এই মুহূর্তে যিনি আছেন বা আজকে আপনার সাথে যার ঘুমানোর কথা, তার বদলে যদি অন্য কেউ হঠাৎ করে চলে আসেন তার মতোই, একেবারেই তার মতো, হুবহু তার মতো, তাহলে কেমন হবে ব্যাপারটা? আমাদেরকে আমরা একটা না আপনার সেকেন্ড যে ঘটনাটা সেটা একটু শুনে ফেলি। সেই সেকেন্ড ঘটনাটা যেন কি ছিল? সেকেন্ড ঘটনা ছিল, তার আগে আমি জানতে চাই আপনাদের যে প্রেক্ষাপটটা, আপনার নানুর একটা ব্যাপার ছিল যেটা আমার খুব অদ্ভুত রকমের লেগেছে আসলে। যেটা হয়েছিল যে আমার নানা হাজি মানুষ ছিলেন, আর আমার নানা খুব কামেল মানুষ ছিলেন। তো আমার নানা মারা যাওয়ার পরে কিছুদিন পরের ঘটনা, আমার নানু যখন ফজরের আজান শোনার পরে অজু করতে যান, মানে তখনকার সময় তো ওখানে পুকুর ছিল, পুকুরে যেয়ে অজু করতে হতো। তো উনি যখন ভোরবেলা অজু করতে যান তখন উনি দেখতে পেলেন যে খুব জোরে বাতাস হচ্ছে, সব দিক থেকে প্রচন্ড বাতাস, গাছপালা একদম মানে নুয়ে পড়ছে, এরকম একটা অবস্থা। তারপরে উনি আকাশের দিকে যখন তাকালেন তখন দেখতে পেলেন যে গিলাফ টাইপের একটা জিনিস, যেটা যেটা যে আপনার কি বলে মাজারের উপরে যে আরবি লেখা গিলাফ গুলো থাকে, ওরকম একটা গিলাফ আকাশ থেকে ভাসতে ভাসতে এসে পুকুরের পানির মধ্যে পড়ে গেল। খুব অদ্ভুত। পড়ে যাওয়ার পরে ওটা আস্তে আস্তে করে পানির নিচে যখন ডুবে যাচ্ছে, তো উনি ওটা ধরতে গেছেন। যখন উনি ওটা ধরতে গেছেন তো উনি পা পিছলে পানির মধ্যে পড়ে যান। এবং পড়ে যাওয়ার পরে যখন উনি উঠে আসেন, তখন ওনাকে যখন বাসায় নিয়ে আসা হয়, অন্যরা যখন নিয়ে আসেন, তখন দেখা যায় যে ওনার পুরো শরীরের অর্ধেক প্যারালাইজড, মানে বাম পাশের পুরো সাইডটা মাথা থেকে পা পর্যন্ত অবশ হয়ে গেছে। জি, এবং এখন পর্যন্ত উনি বেঁচে আছেন, মাশাআল্লাহ, ওইভাবেই উনি বেঁচে আছেন। এবং সেই গিলাফের ব্যাপারটা কোন রহস্য, এই রহস্যের কোন সমাধান পাওয়া যায়নি যে আসলে কি হয়েছিল। ওকে, অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরের ঘটনায়, আমাদের পরের স্টোরিতে, আমাদের পরের লিসনারের কাছে যাব। হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ সাব্বির হোসেন, মগবাজার থেকে। তো আমার ঘটনাটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের রিলেটিভের সম্পর্কে চাচা। এটা হচ্ছে 1985 ঘটনা। তো আমার ফ্রেন্ডের চাচা, উনি থাকতেন মিরপুরে, উনি কোন একটা প্রাইভেট অফিসে চাকরি করতেন। তো যেটা হয় যে একদিন রাত্রে উনি একটা স্বপ্ন দেখতে পান যে একজন মহিলাকে দুইজন লোক দা দিয়ে কোপাচ্ছে। মহিলাটা বাঁচার চেষ্টা করতেছে, এটা দেখে
একটা বাচ্চা কান্না করতেছে, পাশে ছোট একটা বাচ্চা। তো এটা দেখে ওনার মানে ঘুম ভাঙে, উনি খুব ভয় পান। তো ভয় পাওয়ার পর উনি এটাকে দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই ভাবলেন না। তো ওদিন গেল, পরদিন রাত্রে উনি সেম স্বপ্নটা আবারও দেখতে পান। দেখার পরে উনি এবার একটু বেশি ভয় পেলেন, কারণ পরপর 2 দিন একটা ড্রিম দেখার কারণ কি, ইভেন উনি ওই স্বপ্নের একটা ক্যারেক্টার কেউ চেনেন না। তো যেটা হয় যে ওই সময় আন্টির ঘুম ভেঙে যায়। তো আন্টি ঘুম থেকে উঠে জিজ্ঞেস করেন চাচাকে যে কি হয়েছে। তো চাচা যেটা বলেন যে কিছু না, তুমি ঘুমো, ভয় পাবেন বলে উনি শেয়ার করেননি। তো 3rd দিনের ঘটনা, 3rd দিন রাত্রে চাচা সেম স্বপ্নটা আবারও দেখতে পান। এবার ঘুম ভেঙে যাওয়ার পরে উনি খুবই টেনশনে ছিলেন যে মানে 3 দিন পর পর একটা স্বপ্ন। তো উনি যেটা করেন যে উনি একটা সিগারেট ধরেন এবং বারান্দায় বসে সেটা খাচ্ছিলেন। তো ওই মুহূর্তে ঘুম ভাঙে। তো উনি রুম থেকে যেটা শুনতে পান যে চাচির ঘুম ভাঙছেন, উনাকে ডাকতেছেন। আচ্ছা। তো যেটা হয় যে উনি রুমে আসলেন, জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। তো পরে আন্টি যেটা বলে যে উনি একটা দুঃস্বপ্ন দেখছে, আন্টিও একটা দুঃস্বপ্ন দেখছে। তো চাচা জানতে চাইলেন যে মানে কি স্বপ্নটা। তো চাচির ঘুমের মানে স্বপ্নের বর্ণনা, চাচার ঘুমের বর্ণনা, স্বপ্নের বর্ণনা সেম ছিল। তো এরপরে যে চাচা যেটা ভাবলেন যে হয়তোবা এটা মানে বাড়িতে কোনো একটা প্রবলেম আছে। তো ওনারা বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। এন্ড তারা যে বাসাটায় থাকতেন মিরপুরে, ওইটা ছিল ওই বাসাটা তারা মানে বেশ 2-3 মাস যাবত ভাড়া নিয়েছিলেন। তো ওই মুহূর্তে চাচা যেটা মানে শুনেন যে পরে যে ওনার অফিসটা মগবাজারে কোথাও একটা জায়গাতে মানে শিফট করা হচ্ছে, মৌচাকের সাইডে। তো চাচা এক প্রকার মানে পাগলের মতো মানে মাসের মধ্যে থেকে বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। দেন উনি মানে খিলগার সাইডে একটা মানে ফ্ল্যাট পান। ফ্ল্যাটটা কিছুদিন যাবত বন্ধ ছিল, কোন একটা কারণে ভাড়া হইতেছিল না। তো বাড়িওয়ালার সাথে ভাড়ার ব্যাপার মিটানোর পরে উনি 2 দিন পরে ওই ফ্ল্যাটে শিফট করলেন। তো শিফট করার পরে ওনারা ওই স্বপ্নটা আর কেউ দেখতো না। ওই নতুন ফ্ল্যাটে যাওয়ার পরে এখানে একটা জিনিস যে ওনারা যখন আগের ফ্ল্যাটে থাকতো মিরপুরে, তো একটা পর্যায়ে ওই স্বপ্নটা শুধু তারা দুজনই না, বরং পরে ওই স্বপ্নটা মানে আঙ্কেলের যেটা ছেলে ছিল তারাও এই স্বপ্নটা দেখছে, কিন্তু তারা ফার্স্টে জানতেন না যে তাদের মানে প্যারেন্টস এই স্বপ্নটা দেখছেন। তো থাকার পরে 2-2.5 মাস খুব ভালোভাবে কাটার পরে একটা সময় যেটা হয় যে একদিন রাত্রে আমার ফ্রেন্ডের বড় কাজিন যে ওর ঘুম ভাঙে একটা শব্দ, ডাইনিং স্পেস থেকে কিছু একটা পড়ার শব্দে ঘুম ভাঙে। তো বাইরে যায়, যা কিছু দেখতে পায় না। তো পানি টানি খাওয়ার পর ওয়াশরুমের দিকে যাবে, তখন ও যেটা দেখে যে মানে কিচেনের দিকে একটা শ্যাডো, জাস্ট মানুষ হাঁটলে পিছনে যেমন শ্যাডো পড়ে ওরকম একটা শ্যাডো কিচেনের দিকে চলে গেছে। তো ওইটাকে ও ফলো করে যায়, পিছনে যায় দেখে ও কিছুই নেই। তো ও ঘুমাইতে চলে যায়। পরদিন ও ওটা শেয়ার করে রাম্মুর সাথে। তো রাম্মু বলে হয়তো বা রাত্রে ভুল কিছু একটা। সেকেন্ড দিন রাত্রের ঘটনা, সেকেন্ড দিন রাত্রে যেটা হয়, হঠাৎ ঘুম ভাঙে আঙ্কেল এন্ড আন্টির। মানে তারা শুনতে পায় যে ডাইনিং স্পেস থেকে কেউ কান্নাকাটি করতেছে, একটা মহিলা কান্না করতেছে। তো ওনাদের রুম গুলো ছিল পাশাপাশি, অপোজিট সাইডে ছিল কিচেন এন্ড ওয়াশরুম, মধ্যে ডাইনিং স্পেস। তো তারা বের হয় রুম থেকে। বের হওয়ার পরে তারা দেখে যে তাদের ছেলেরাও রুম থেকে বের হয়েছে সেম টাইম এটা দেখার জন্য, কিন্তু তারা কান্নার শব্দ পাইতেছেন, বাট তখন সেটা যেটা ডাইনিং স্পেস থেকে পাচ্ছিলেন সেটা তখন পাওয়া যেতেছিল মানে ওয়াশরুমের সাইড থেকে। তো তারা ওয়াশরুমের দিকে যাওয়ার পরে তারা শুনতে পান যে এখন শব্দটা হচ্ছে আঙ্কেল এন্ড আন্টির রুম থেকে। তো তারা প্রায় অনেকক্ষণ মানে শব্দটা খোঁজার চেষ্টা করলেন, কান্নার শব্দ পান নেই। তো একটা পর্যায়ে ডিসিশন হয় যে সবাই এক রুমে থাকবে। আঙ্কেল আন্টির রুমে থাকার ডিসিশন হয়। তারা ঘুমাতে যাবেন, এমন একটা সময় ছোট ছেলেটার চোখ পড়ে জানালার দিকে। তো তাকে ফলো করে মানে তার আব্বু আম্মু তার ভাই সবাই তাকায়, জানালার দিকে তাকায়। তারা যেটা দেখে যে এক জোড়া চোখ, খুবই হলুদ, মানে অনেক রাগ নিয়ে তাদের দিকে তাকায় আছে। মনটা সম্পূর্ণ কালো, জানালার দিকে চোখ, হ্যাঁ জাস্ট 2টা চোখ। ওকে। তো আর এটা দেখে তারা খুব ভয় পান, দোয়া দ্রুত পড়েন। রাসেল ভাই ওই কান্নার শব্দটা তারা ঠিক ফজরের আগ পর্যন্ত শুনতে পাইছিলেন ওদিন। আচ্ছা। তো ওই রাত্রে তেমন আর ঘুম হয়নি। তো চাচা যেটা ডিসিশন নেন যে একটা মানে উনি একটা হুজুর আনবেন বাড়িতে। তো পরদিনের ঘটনা, রাত 9টা-10টা এমন, কারেন্ট ছিল না। তো চাচা ছিলেন অফিসে। তো যেটা হয় যে তারা মেইন ডোরে নকের শব্দ পান। তো ছোট ছেলেটা যায় দরজা খুলতে।
খুলতে যাওয়ার পরে তো ভাবে বাবা আসছে, তো দরজা খোলার পরে ও কাউকে দেখতে পায় না। কিন্তু ও যেটা শুনে যে ওর কানের পাশে খুব জোরে মানে কেউ চিৎকার করছে, এমন একটা শব্দ পায়। তো এটা শুনেও মানে দৌড়ে ঘরে চলে আসে। এন্ড ওর আম্মু প্লাস ওর ভাইয়া ওনারাও এই মানে সেম চিৎকার শব্দটা শুনছিলেন, বাট ওনারা শুনছিলেন যে এটা মানে মেইন দরজার কাছ থেকে আসতেছে। যাই হোক, তো ওদিন আঙ্কেল আসার পরে মানে অনেক নক করার পরে আন্টি দরজা খুলেন। পরে যখন আঙ্কেল আসেন তো ওনারা আঙ্কেলকে জানাইলেন ব্যাপারটা। জানানোর পরে যেটা হয় যে, তো ওদিন রাত্রের ঘটনা, তো রাত্রে 2টা-3টার দিকে সবার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে ওনারা রুম থেকে বের হয়ে যেটা দেখেন যে মানে ওই সবাই রুম থেকে বের হন। ওদিন রাত্রে ডিসিশন হয়েছিল যে সবাই এক রুমে ঘুমাবে। তো রুম থেকে বের হয়ে ওনারা যেটা দেখেন যে ডাইনিং স্পেসে ওই স্বপ্নের ওই মহিলাটাকে মানে 2জন লোক দা দিয়ে কোপাচ্ছে। মানে স্বপ্নের ওই দৃশ্যটা তারা দেখতে পান। আমার দেখতে পান। জি। হ্যাঁ হ্যাঁ। তো দেখার একটা পর্যায়ে তারা তখন মানে ঘরে থাকার কারোই সাহস ছিল না, তারা সবাই দোয়া দূর পড়তে পড়তে মানে দৌড়ে নিচে চলে যান। তো নিচে যাওয়ার পরে ওদিন ফজরের পরে তারা ঘরে আসেন। এন্ড ঘরে আসার পরে তো পরের দিন চাচা ইমিডিয়েটলি ফকিরাপুলের একজন হুজুরকে ডাকান। তো হুজুর আইসা যেটা বলেন মানে উনি প্রথমে ঘরে ঢুকবেন না। তো উনি দরজায় দাঁড়ায় ফার্স্টে দোয়া দূর পড়লেন, পরে নিজের শরীর বন্ধ করার পরে ভিতরে গেলেন। এন্ড হুজুর তার সাধ্যমতো চেষ্টা করে বাড়িটা বন্ধ করে দেন। তো এরপর আর কোনো প্রবলেম হয় নাই। এইভাবে 2-2.5 মাস কাটে। তারপর থেকে ছোটখাটো প্রবলেম গুলো আবার শুরু হয়। যেমন এরপরে যে মানে প্রবলেম গুলো হতো এগুলো হতো দিনে দুপুরে। একদিন বিকালে তারা সবাই টিভি দেখতেছে। তো টিভি একটা পর্যায়ে তারা যেটা লক্ষ্য করে যে দরজার সামনে একটা ওই মেয়েটা কোমরে হাত দিয়ে দাঁড়ায় তাদের সবাইকে দেখতেছে। তো এটা দেখার পরে তারা যখন মানে সবাই দেখেন জিনিসটা, মেয়েটা কি করে একটা হাসি দিয়ে দৌড়ে ভ্যানিশ হয়ে যায়। তো এটা দেখার পর চাচা ভাবেন যে আবার হুজুর ডাকাইতে হবে। তো এমন একটা সময় যেটা হয় যে একদিন চাচি একা ছিলেন বাসায়, আমার ফ্রেন্ডের কাজিন এন্ড আঙ্কেল তারা ছিলেন অফিসে এন্ড কলেজে সম্ভবত। তো যেটা হয় ছেলে 2টা কলেজ থেকে বাসায় আসার পরে অনেক নক করার পরেও দেখতেছে যে দরজা খোলা হচ্ছে না ভিতর থেকে। তো ভিতর থেকে দরজা খোলা হচ্ছে না। তো একটা পর্যায়ে ওরা যা নিচের ফ্ল্যাটের মানে মানুষদের ডাকে। তো ডাকানোর পরে তো অনেকক্ষণ নকের পরে তারা সবাই ডিসিশন নিল যে দরজাটা ভাঙা হবে। দরজা ভাঙার পরে তারা ভিতরে যায়, যেটা দেখলেন যে মানে ওই মহিলাটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। রাসূলের লাশটা পাওয়া যায় খুবই আজব ভাবে আলমারির উপরে চিৎ করে শোয়ানো অবস্থায়। আলমারির উপরে? হ্যাঁ, আলমারির উপরে। ঘরে কেউই ছিল না, ঘর ছিল ভিতর থেকে লক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার পাটা বাইরের দিকে, মাথাটা বাইরের দিকে, জাস্ট বডিটা আলমারির উপরে। তো এটা দেখার পরে তারা আর কি বাসায় কেউই থাকেনি। এটা নিয়ে তখন পুলিশ কেস হয়। তো পুলিশ কেসে একটা পর্যায়ে পুলিশ মানে কোন মানে আসামিকে ডিটেক্ট করতে পারে না। তো কেসটা ক্লোজ হওয়ার আগে পুলিশ যে ইনফরমেশনটা দেয় যে তখনকার সময় থেকে 15 বছর আগে ওই ফ্ল্যাটে একটা মার্ডার হয়েছিল। একটা মহিলাকে তার হাজবেন্ড এন্ড তার দেবর মিলে মানে হত্যা করছিল। তাদের একটা শিশু বাচ্চাকে মানে সহকারে, মহিলার বাচ্চাকে সহকারে ওই মহিলাটাকে আর কি মারা হয়। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অলরেডি ফেসবুকে অনেকেই লিখছেন যে Yes, the night comes alive with Gramophone। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আর ঘড়িতে সময় রাত 12:34। আমরা একটা ফোন কলে যাই এই মুহূর্তে। আমরা কথা বলি আমাদের একজন লিসেনারের সাথে। আমি পরিচয়টা সেই সময় দেব। হ্যালো। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আকাশ আহমেদ, আপনি আল মদিনা অ্যাম্বুলেন্স সার্ভিসের সাথে এক সময় ছিলেন, রাইট? ভাই আমি নামটা বলতে নিষেধ করেছিলাম। আচ্ছা ঠিক আছে। না, এটা কোন জায়গায় আমি বলছি না, কোন এলাকা সেটাও বলবো না। সুতরাং মানে আমাদের হচ্ছে এইরকম ধরনের নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। আপনাকে ভাই এটা নাম করা প্রতিষ্ঠান। আচ্ছা, আপনাকে বলতে হবে না। আপনি শুধুমাত্র এটা বলেন যে আপনি একটা সময় অ্যাম্বুলেন্স চালাতেন। হ্যাঁ ভাই, অ্যাম্বুলেন্স চালাতাম। এখন কেন চালান না? এখন আমি মানে একটা ঘটনা আপনাদের পাঠাইছি, তারপরে একটা ঘটনা ঘটছিল, সেটার কারণে আমি এটা বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, আমাকে একটু বলেন তো, মানে আপনি কি প্রচন্ড রকমের ভয় পেয়েছিলেন সেই জন্যই এই অ্যাম্বুলেন্স চালানোটা আপনি বন্ধ করে দিয়েছেন? না ভাই, ভয় না, কারণ প্রথমটা থেকে আমি ভয় পাইনি, তারপরেটা মাঝে আমি ভয় পাইছি। আমাকে আরেকটা মানে পজিটিভ করছিল, সেজন্য আমি বাদ দিয়ে দিচ্ছি এটা। কি দেখেছিলেন আপনি অ্যাম্বুলেন্সের মধ্যে? কি প্রথমটা বলবো? হ্যাঁ, আপনি বলেন কি দেখেছিলেন। আমি মানে যেখান থেকে আমার ঠিকানাটা বলতেছেন বলতেই, আমি সিলেট থেকে ঢাকা গেছিলাম। একটা নাম করা
ফাউন্ডেশন, হার্ট ফাউন্ডেশনের নামে একটা আছে, কি জানি এটা, হাসপাতাল। আচ্ছা ওখানে যাওয়ার পরে আমি রুগী নামাই দেওয়ার পরে যখন আবার সিলেটের দিকে ব্যাক করব, তখন হঠাৎই একজন মহিলা এসে আমাকে ডাক দিল আর কি পিছন থেকে। তখন বললো যে ভাই শুনুন, আমি শুনিনি, মানে খেয়াল করিনি। আমার সাথে আরেকজন ছিল, সে বললো যে ভাইয়া দেখো তো পিছন থেকে কে যেন ডাকতেছে। আমি ওখানে দাঁড়ানোর পরে আমাকে উনি বললো যে আপনারা কি কোথায় যাবেন। আমি বললাম যে এটা সিলেটে যাবে, আপনি কি যাবেন নাকি আমাদের সাথে? বলে হ্যাঁ আমি যাবো, আমার সাথে একটা ডেট পড়ছে। আমরা তো খুশি যে আমরা তো যাবো, খালি যেতে হবে তাই নিয়ে যাই। বলছে একটু লেট হবে, সার্টিফিকেট হবে, তাই আমরা বললাম যে ঠিক আছে সমস্যা নাই, আপনি আমার নাম্বার রেখে দেন, আমি এখানে আসি, আপনার কাজ শেষ হওয়ার পরে আমাকে একটা ফোন দিন। আচ্ছা তখন উনি বললো যে ঠিক আছে বসেন। আমি ঘন্টাখানিক বসলাম, কিন্তু আর আসতেছে না। এক সময় আমি ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ ঘুমানোর পরে আমি ঘড়ির টাইম দেখিনি অবশ্যই। তখন আমাকে ওই যে সাথে যে উনি আমাকে ডাক দিল, আমাকে বলতেছে যে ভাইয়া উঠো, ওরা তো চলে আসছে। আর আমি মানে উঠলাম, উঠে পিছন দিকে তাকিয়ে দেখি যে মহিলা এখানে বসে কাঁদতেছে। মনে করলাম যে হয়তো মারা গেছে, সেজন্য কাঁদতেছে। আমি কোনো মানে বলিনি, না বলেই চালাইতেছি। তখন আমার ঘুম মানে প্রচন্ড ঘুম চোখে, যেহেতু সিলেট থেকে ঢাকা 250 কিলোমিটার দূর, অনেক দূর। আমি ব্যাক করে গেলাম। তখন ওকে বললাম যে ঠিক আছে তুই গাড়ি চালা, আমি একটু ঘুমাই। তখন সে অনেক দূর আসলো। আমরা তো টঙ্গী হয়ে আসি সিলেটে, গোলাশালের রাস্তা দিয়ে। তখন ওই রাস্তার অনেকটা আসার পরে মিরপুর একটা এলাকা আছে, ওইখানে আসার পরে মহিলা আমার চুল ধরে টানতেছে হঠাৎই। আমি পিছন দিকে তাকালাম, তাকে বললাম যে কি হলো। উনি আমাকে হাত দিয়ে বলতেছে ইশারা দিয়ে যে ও আমি চালাবার জন্য গাড়ি, ওকে দিয়ে চালাতেছি, সেটা মানে উনি পছন্দ করতেছে না। আর যেহেতু ও আমার সাথে গেছিল, তখন আমি বললাম ঠিক আছে, মহিলাদের পছন্দ করতেছে না, আমি আবার স্টারিং গেলাম, আমি চালিয়ে আসতেছি। তখন ওই যে আপনার ওই রাস্তার এখানে একটা গির্জা আছে, মানে এটা কালীগঞ্জ ধরে, মানে ওইখানে একটা কালীগঞ্জের সাইনবোর্ড আছে, আমি মনে করলাম যেটা কালীগঞ্জ ধরে। তখন এখানে আওয়ার পরে মহিলা আমাকে বললো যে ব্রেক করেন রাস্তার মানে মাঝামাঝি। আমার সাথে ও বললো যে এখান তো ব্রেক করা যাবে না। মহিলাটা বললো এখানেই ব্রেক করো, মানে একটা অন্যরকম ভাবে বললো, গলা তা বোঝা গেল যে ওনাকে মনে কেউ প্রচন্ড রেগে আছে, আর আমি যদি না ব্রেক করি তাহলে আমাকে মানে মেরে ফেলবে, এরকম এইভাবে বলতেছে যে এখানেই থামাও। আমি চমকে উঠলাম যে মহিলা কি সুন্দর কথা বললো, আর এখন বলতেছে এরকম। তখন আমি বলছি এবার যে আপনারা তো জিজ্ঞাসা বলছে সিলেটে যাবেন, সিলেটে কোথায় যাবেন বলে বলতে সেখানে দাঁড়াও, এখানেই দাঁড়াও। কারণ আমি একটু মানে সামনে চলে আসতেছিলাম, আসার পরে আমি আবার ব্যাগে দিলাম, ওইখানে গেলাম, যাওয়ার পরে আমাকে বললো যে গির্জার ভিতরে গাড়িটা ঢুকাও। আমি গির্জার ভিতরে গাড়িটা ঢুকালাম, তখন মহিলা বললো দাঁড়াও। তখন আমি নেমে গিয়ে ব্যান্ডটা খুললাম, খোলার পরে ওই ডেড বডিটা এখান থেকে নামালাম। উনি একটা বক্স নিয়ে আসলো ভিতর থেকে, বক্সের ভিতরে ঢুকালো, কফিন না, একটা বক্সের মতো, মানে এটা কফিন বলে না কি। আচ্ছা ওকে। এটা শুধু দুইটা দিক আছে আর নিচটা আছে, উপরেও নাই, মানে সামনে পিছে কোনো জায়গাতে নাই। আচ্ছা তখন ওইটা নিয়ে আসলো, ওইটা ভিতরে ওনাকে রাখলো। আমাকে বললো যে তোমরা বাইরে যাই অপেক্ষা করো গাড়ি নিয়ে। আমি গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়ালাম। তখন অতক্ষণে আমার হেল্পার যে আমার সাথে ছিল ও ঘুমিয়ে পড়ছে। তো ঘুমিয়ে পড়ার কারণে আমি বললাম যে ঠিক আছে, যেহেতু ঘুমিয়ে গেছে, যেহেতু ওকে ডাকে লাভ নেই, আমি বসে দিলাম। তখন অনেকক্ষণ বসার পরে হঠাৎ করে মানে আমার কাছে লাগলো যে অনেকক্ষণ হয়ে গেছে, যে একবার ভিতর থেকে ঘুরে আসি। ভিতরে গেলাম, গিয়ে দেখি কেউ নেই, মানে একবার শূন্য এলাকা, কেউ নেই। কেউ যদি নাই তাহলে ওনাকে নামে দিলাম, তাহলে কোথায় গেল, মানে আমি মনে মনে খুঁজতেছিলাম। তখন হঠাৎ করে আমার মনে আসলো যে আমার আরেকজন বলছিল যে এই জায়গাটা দোষী বা এরকম, মানে আগে বলছিল, কিন্তু আগে কিন্তু আমার মনে পড়েনি। তখন মনে পড়লো যখন মহিলাটাকে আমি দেখতে পেলাম না। হঠাৎ করে আমি মানে খুঁজতে খুঁজতে চলে গাড়িতে কাছে আসলাম, এসে এই মহিলাটা আমার গাড়ির সামনে, মানে সরি আমি মানে আমার হঠাৎ করে কাজে লাগলো যে আমার গাড়ির হর্ন কেউ বাজাচ্ছে। আচ্ছা তখন আমি বাইর হলাম, এসে দেখি যে মহিলা আমার গাড়ির হর্নের যে গানের দরজা আছে, গানের দরজার দিকে হাত দিয়ে হর্ন বাজাইতেছে, আর দাঁড়িয়েছে গাড়ির সামনে। আর এরকম ভাবে দাঁড়িয়েছে, মানে এটা মানুষের পক্ষে সম্ভবই না, কারণ হাতটা অনেকটা লম্বা করে তারপরে হর্নটা বাজাইতেছিল। আমি দেখে তো পুরো অবাক হয়ে গেলাম। তখন আমি ওনাকে জিজ্ঞাইলাম, মানে আমি দেখছি এটা, আমি মনে করছি হয়তো যে উনি সরে গেছে, হয়তো সেজন্য আমার কাছে লাগতেছে, আমি তো ভয় পাইতেছি এমনি, হয়তো সেটার জন্য ভুল দেখতে পারি, সেজন্য আমি করছি। ওনাকে জিজ্ঞাইলাম যে আপনি আসছেন কোন দিক দিয়ে? উনি বললো কেন এই দিক দিয়ে আসলাম, আমাকে দেখো নাই? আমি এবার ওনাকে প্রশ্ন করলাম যে আপনারা সিলেটে যাবেন, তাহলে এখানে কেন থামালেন?
বলে তো কথা বলার দরকার নেই, চলে যাও। জি। সেটা বললো, তখন আমি উঠলাম যে ঠিক আছে চলে যাও, আমাদের ভাড়াটা দিয়ে দেন। তখন উনি মানে আমি ওইদিকে তাকালাম, তাকে দেখি উনি নেই, নাই। উদাও হয়ে গেল। হ্যাঁ উদাও, মানে আমি লাইট দিলাম, তারপর ব্যাগ গিয়ার লাগিয়ে লাইট দিলাম, ওনাকে দেখা যাচ্ছে না। তারপর অনেকক্ষণ পর আমি মানে আমার তখন অনেকটা মানে ভয় ভয় লাগতেছিল। তারপরে আমি সাহস করে গেলাম, আমার সাথে যে ওকে অনেকবার ডাকলাম, ও কোনো সারা শব্দ দিচ্ছে না। তখন আমি আবার মানে ভিতরের দিকে কি একটা কুটকুট কুটকুট করে খানি মানে খেতে চাই, এরকম একটা শব্দ শুনলাম। তখন আমি নামলাম গাড়ি থেকে, নেমে আবার গাড়িটা কি করলাম, গাড়ি দরজা লাগিয়ে গেলাম। গিয়ে দেখি যে জোরো হয়ে মনে করেন চারদিক থেকে 10-15 জন মানুষ বসে আছে। তারপরে ওই যে ডেড বডিটা আছে ওইটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তখন তো আমি এটা দেখে মানে পুরো অবাক হয়ে গেছি। আর এটা আপনার চোখের সামনে ঘটেছে? একদম চোখের সামনেই ঘটতেছে, মানে আমি তখন বুঝতে পারতেছি না কি হচ্ছে আমার সাথে। জি জি জি। তখন আমি সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার পরে সকালে 9টা, 9:30 বাজে, তখন আমি আমার গাড়ির যে স্ট্রেচার থাকে যেখানে আমরা বহন করি, সেই স্ট্রেচারের উপর শুয়ে আছি। আমার হেল্পার আমাকে ডাকছে, সাথে আরো 7-8 জন, ওরা মিলে আমাকে ডাকতেছে। তখন আমি ওদেরকে জিজ্ঞাসা করি যে আমি এখানে আসলাম কি করে। তখন বললো যে তোমার সাথে যে ও তোমাকে অনেকক্ষণ ধরে ডাকতেছে, ও বলতেছে যে তোমার কি হয়েছে। আর আমি তখন ওকে জিজ্ঞাই যে কেন তোমাকে, তুই না বললি এখানে এরকম, মানে ওকে আমি সবকিছু বলি। ও আমাকে বলে যে না না আমি তো বলতে পারবো না, আমার তো এতটুকু মনে আছে যে আমি তোমাকে ওইখানে ঘুমাতে, আমরা যেজন ঘুমাইছি মহিলা ভিতরে গেছে, তারপরে আর কিছু জানি না। ওকে, সো এই হচ্ছে আপনার ঘটনা, তাই তো? এটা আপনার ঘটনা। পরের ঘটনা আমরা আবার পরে শুনবো। এবং পরের ঘটনাটা কি খালি মানে আপনি কি আরো ভয়ঙ্কর কিছু দেখেছিলেন যার জন্য আপনি অ্যাম্বুলেন্স? আরো ভয়ঙ্কর দেখছিলাম, বাট আরো আমার মানে ভয় লাগছে। এরপরে আমাকে আরো 2-3 বার ভয় দেখাইছিল। এই মহিলাই? এই মহিলা না, কিন্তু অন্য আরেকটা, বাট এরকমই। এবং শেষ পর্যন্ত আপনি তখন অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দেন? ছেড়ে দেন। এখন আপনি কি করছেন? এখন আমি গাড়ি চালাই, প্রাইভেট গাড়ি চালান, কিন্তু আপনি অ্যাম্বুলেন্স আর চালান না। আপনার আরো ঘটনা যেগুলো আছে সেগুলো আশা করছি কোনো একটা সময় পরবর্তীতে আমরা আবারও শুনবো। এবং আপনাকে অনেক ধন্যবাদ, অনেক রাত্রেবেলা আপনাকে ডিস্টার্ব করলাম। থ্যাংক ইউ সো মাচ আকাশ আহমেদ, আপনাকে অনেক জি থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম আকাশ আহমেদের সাথে, এবং আকাশ আহমেদের ঘটনা আপনাদের কেমন লাগলো আমাদের ফেসবুকে অবশ্যই আপনারা জানাবেন, SMS এর মাধ্যমে আমাদেরকে জানাবেন, ইমেইলের মাধ্যমে আমাদের জানাবেন। এবং আপনি কি শুনতে চান আমাদের এই আকাশ আহমেদের বাকি ঘটনাগুলো, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আমি বলে দিলাম যে তিনি এখনো গাড়ি চালান, তিনি একজন ড্রাইভার, বাট তিনি আগে চালাতেন অ্যাম্বুলেন্স, এখন চালাচ্ছেন প্রাইভেট কার। আমরা অনেক ঘটনা হেসে উড়িয়ে দিই, অনেক ঘটনা মাথার মধ্যে নেই না, কিন্তু ইনি এই পেশার সাথে সম্পৃক্ত এবং ইনি নিজের চোখে এই জিনিসটা দেখেছেন। এবং একদম নিজের চোখে চার্চের ভেতরে একজন মহিলা গেলেন এবং তাকে আর খুঁজে পাওয়া গেল না। বেরিয়ে এসে দেখছেন তিনি বাসার একদম গাড়ির পাশেই এবার দাঁড়িয়ে আছেন, এবং যখন ভাড়া চাইতে গেলেন তখন দেখলেন যে উধাও। এই ঘটনার পরে কিন্তু উনি অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন। এর পরবর্তী ঘটনা নিশ্চয়ই এর চাইতেও ভয়ঙ্কর কিছু ছিল। সেটা যদি শুনতে চান অবশ্যই আমাদেরকে ফেসবুকে জানাবেন, SMS এর মাধ্যমে জানাবেন। আকাশ আহমেদের ঘটনা কেমন লাগলো জানতে চাই আপনাদের কাছ থেকে। এখন SMS পড়ছি না, একটু পরে পড়বো আকাশ আহমেদের প্রসঙ্গে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আপুর কাছে আবারও, এবং তার একটা ছোট্ট ঘটনা রয়েছে। আপনার খালুর বাসায় মনে হয় ঘটনাটা ঘটেছিল, আমরা একটু ঘটনাটা শুনে ফেলি। এটাও ওই বরিশালের একটা জায়গায়, যেটা হয়েছিল আমার কাজিনদের সাথে। তো যেটা হয়েছে, ওরা বেড়াতে গিয়েছে ওই আমার খালার বাসায়। যাওয়ার পরে রাতে যখন খাওয়া দাওয়া শেষ হলো, তখন আমার খালা এসে বললেন যে তোমরা যেহেতু দোতলায় ঘুমাচ্ছ, আমি জানালাগুলো বন্ধ করে দিই, যেহেতু কাঠের বাড়ি, তোমরা মেয়ে ঘুমাবা, সিকিউরিটির জন্য আমি জানালাগুলো বন্ধ করে দিই। তো যেটা অ্যাজ ইউজুয়াল উনি বন্ধ করে যাওয়ার সময় শুধু বলে গেলেন যে তোমরা জানালা দিয়ে কখনোই কিছু ফেলবা না রাতের বেলা, বিশেষ করে যেটা যেমন ধরো রাতের বেলা ঘুমানোর আগে মেয়েরা চুল আছড়ায়, তো চুল বা এই ধরনের কিছু জানালা দিয়ে ফেলো না, ঘরেই রাখো, ভোরবেলা হলে দিনের আলো হলে তখন ফেলবা। আচ্ছা। তো যাই হোক, আমার কাজিন যারা ছিল, দুজন ছিল, দুজনই মেয়ে। তো ওরা রাতে ঘুমাতে চলে গেল আধা ঘন্টা 1 ঘন্টা পরে। ঘুমাতে যাওয়ার যখন ওরা ঘুমাতে গেল, কোনো একটা কারণে হয়তো ওরা জানালাটা খুলেছিল, যেটা খোলা অবস্থায় রেখেই ওরা ঘুমাতে চলে গেল। আচ্ছা। তো যখন ঘুমিয়ে গেল, রাত যেহেতু গ্রাম, আনুমানিক 11টা-12টার দিকে আমার খালু বাজার থেকে যখন ফিরছিলেন, ওনার সাথে আরো 2জন লোক ছিল।
তো উনি হেঁটে যখন আসছিলেন, গ্রামের বাড়িতে সাধারণত কাছারি ঘর থাকে, জি প্রথমেই কাছারি ঘর থাকে, তারপরে বাসা, মানে ভেতরের মহিলারা যেখানে থাকে আর কি, জি। থাকার জায়গা। তো উনি যখন হেঁটে আসছিলেন, উনি রাস্তা দিয়ে আসার সময় দেখছেন যে ওনার বাড়িটা যেহেতু দোচালা ছিল, জি। দিয়ে চাল, তো উপর থেকে কেউ একজন উপর হয়ে জানালার ভিতর থেকে ঢুকে গেছে দোতলার ভেতরে। তো উনি যখন এই জিনিসটা দেখলেন, এবং খুব সাদা একটা অবয়ব, একদম আচ্ছা। সাদা, দূর থেকে দেখা যাচ্ছিল। তো উনি যখন কাছাকাছি গেলেন, তখন দেখলেন যে ওই জিনিসটার কোনো মুভমেন্ট নেই, মানে যেভাবে উপর হয়ে ঢুকে আছে ওভাবেই আছে। তো উনি ভাবলেন হয়তো গ্রামের বাড়ি চোর আসতে পারে, ডাকাত আসতে পারে, ওরা হয়তো ওইভাবে করে ভেতরে ঢুকছে। তো উনি ওনার সাথে যে দুজন ছিলেন জি। ওদেরকে বললেন যে তোমরা কোনো শব্দ করো না, আমরা চলো বাড়ির ভিতরে যাই, ভেতরে যেয়ে দেখি যে ভেতরে কি অবস্থা, তারপরে আমরা লাগলে মানে লোকজন ডাকবো। তো ওনারা আস্তে করে বাড়ির ভেতরে ঢুকে গেলেন। ঢুকে ওনারা যখন দোতলায় উঠে ওই রুমে গেলেন, যে রুম থেকে এই জিনিসটা দেখা যাচ্ছিল, ওখানে যাওয়ার পরে দেখা গেল যে একটা অবয়ব, সাদা রঙের, একটা মুখ আছে, চোখও আছে, যেটা বিছানার উপরে, আমার যেখানে দুজন বোন শুয়েছিল ঠিক তাদের মুখের উপরে, জি আনুমানিক 5-6 ইঞ্চি উপরে ওদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা এবং জিনিসটা এমন ভাবে এসছে যে চালের উপরে দাঁড়িয়ে, মানে ছাদের উপরে দাঁড়িয়ে, জানালা দিয়ে ঢুকে এসে খাটের উপরে যারা শুয়েছিল তাদের দিকে তাকিয়ে দেখছে। তো এটা দেখার পরে আমার খালুর সাথে সাথে চিৎকার করে উঠলেন, এই কে ওখানে? আচ্ছা তো কে ওখানে বলার পরে উনি যখন চিৎকার চেঁচামেচি করছে, ওই জিনিসটা হঠাৎ করে নাই, চলে গেল। কোথায় চলে গেল? ভ্যানিশ। আর ওনার চিৎকারে আমার খালা, বাড়ির অন্যান্য লোকজন, আমার কাজিন, এরা সবাই উঠে গেছে। উঠে জিজ্ঞেস করছে যে কি হয়েছে। তখন উনি বলছে যে আমি দেখলাম একজন এরকম করে দেখছে ওদেরকে। তখন আমার খালা কারোর সাথে কোনো কথা না বলে দৌড় দিয়ে এসে আমার কাজিনদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানালা খোলা রেখেছিলে? তখন ওরা বললো যে হ্যাঁ। আর ঘুমানোর আগে কিছু ফেলেছো? তখন ওরা বললো যে হ্যাঁ, আমরা আমাদের ইউজ করা টিস্যু, হাতের টিস্যু, আর হচ্ছে চুল যখন আছড়েছি, ওই চুলগুলো গল্প করতে করতে আমরা জানালা দিয়ে ফেলে দিয়েছি। আচ্ছা ফেলে দিয়েছি, দিয়ে আমরা ঘুমিয়ে গেছি। জানালা কখন খোলা ছিল এটা আর খেয়াল নাই। তখন আমার খালা বললেন যে যখনই এই জানালা দিয়ে এই ধরনের মেইলি কোনো কিছু, লাইক চুল অর সামথিং এলস, ওগুলো কেউ ফেলে, তখনই এই ধরনের একটা জিনিস এইভাবে করে এসে, যে কেউ একটা জিনিস এসে জাস্ট মুখের দিকে তাকিয়ে থাকে, কোনো ডিস্টার্ব করে না, কিছুটা জাস্ট ও তাকিয়ে থাকে। আচ্ছা। এবং আমি আপনাকে অফ এয়ারও জিজ্ঞেস করেছিলাম, আপনি তখনও বলেছেন, আমি একবার এখন সবার শোনার জন্যই বলছি, এবং এটা স্লিপ প্যারালাইসিস না। নো, ইটস নট আ স্লিপ প্যারালাইসিস। আচ্ছা, কেন বলছেন যে একদম মুখের ওপরে একদম মানে সমান ভাবে থাকে, তাই তো? জি, একদম মুখের উপরে সমান ভাবে তাকিয়ে আছে, একদম মুখের উপরে। এবং এইটা মানে যে কেউ এই কাজটা যদি করে ওইখানে, এটা কি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে? এটা অ্যাজ ইউজুয়াল আমি যেটা শুনেছি যে এটা শুধুমাত্র মেয়েদের বেলায় হয়েছে। মেয়েদের বেলাতেই হয়েছে। তার মানে শুধু একজন দুজনের সাথে না, আরো কয়েকজনের সাথে? আমার খালার সাথেও হয়েছে। আপনার খালার সাথেও হয়েছে। এবং সেই মুহূর্তটা খুবই অদ্ভুত হওয়ার কথা। এই চেহারাটা কেমন, কেউ কি বলতে পেরেছে? না, একদম সাদা, জাস্ট দুটো চোখ আছে। আর মানে বাসার কারোর সাথে মিলে যায় চেহারা, এরকম কোনো কিছু না? না। ওকে, আপনারা অনেক দূর থেকে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আপনার সঙ্গে আপনার হাজবেন্ড একটু হ্যালো বলেন প্লিজ, আপনি যেহেতু এসেছেন। হ্যালো। হ্যাঁ, আপনার নামটা বলেন একটু প্লিজ। আমার নাম ফয়সাল, আমি ফারজানার হাজবেন্ড। ওকে, ফয়সাল এবং ফারজানা, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে এই বৃষ্টির রাতে আপনারা এসেছেন, এবং তার মধ্যে আবার রমজান মাস। সো অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক 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 থ্যাঙ্কস। এবং পরবর্তীতে যদি কোনো ঘটনা আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, এবং আবার আশা করছি ফিরে আসবেন আমাদের কাছে। আজকের মতো আপনাদের সাথে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, এবং আমরা একটা ছোট বিরতিতে যাবো, এবং বিরতির পরে আমরা আবারও নতুন অতিথি নিয়ে ফিরবো। সুতরাং সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার নাম ফাহিম, আমি বাংলা মোটর থাকি এবং বাংলা মোটর থেকে এসেছি। ওকে, আপনার ঘটনা শুনি আমরা। এই ঘটনা হচ্ছে 7 বছর আগের। আমি যখন 3 পড়তাম অ্যাকচুয়ালি, তখন আমাদের নিজস্ব দোতলা বাড়ি ছিল। তখন আমাদের নিজের এক রুম ভাড়া হতো, এবং এক রুম ছিল দাদু থাকতেন, আর আমাদের নিজস্ব ছাদ ছিল। তখন মা বিভিন্ন ফুলের গাছ, নানান পাতা করতো। তখন
তার মধ্যে একটা ছিল তুলসী পাতা। তখন একদিন আমার অনেক কাশি ছিল, রাত্রেবেলা, গভীর রাত্রে। তখন মা ছাদে যায়, তুলসী পাতা কালেক্ট করতে থাকে। তখন আমাদের বিল্ডিং এর পাশের একটা বাড়ি ছিল যে যুদ্ধের পর পরিত্যক্ত ছিল। ওখানে একটা আম গাছ ছিল যে মানে কোন পরিচর্যা করা হতো না অ্যাকচুয়ালি। তখন এই আম গাছটা আমাদের ছাদের অর্ধেক কভার আপ করে ফেলে। করার পরে মানে করে ফেলে, এবং আমরা ছোটবেলা থেকে শুনি যে ওই গাছটা একটু হরিবল, মানে সামথিং ভৌতিক ঝামেলা আছে, মানে মুরব্বীদের কাছ থেকে শুনছি। তখন মা তুলসী গাছ ছিঁড়ে পিস দিয়ে কি জানি মার চুলের খোপা অনেক জোরে ফেলে দেয়, খুলে দেয় অ্যাকচুয়ালি। মার চুল বেশ বড় ছিল তখন, তাই মা ভয় পায় ঠিকই, বাট নিচে এসে আমাদের কাউকে বলে না অ্যাকচুয়ালি, কারণ আমরা ভয় পাবো। আমাকে শুয়ে দেয়। তারপর মাও শুয়ে যায়। তারপর মা অনুভব করতে পারে যে মার মাথার সামনে একজন দাঁড়ানো। মা যখন চোখ খোলার চেষ্টা করে তখন মার মাথাটা অনেক জোরে চেপে বসে। তখন মা সাধারণত ভেবেছে যে এটা বোবা ধরেছে, বাট মা বাবাকে জাগানোর পরও বাবা ট্রাই করেছে বোবা কাটানো, বাট ওটা হয়নি, মানে বোবাটা কাটিনি অ্যাকচুয়ালি। তখন বাবা লাইট জানার পরে আমি মার পাশেই শুয়েছিলাম। তখন আমি দেখেছিলাম যে মার স্কিনটা টানা, যেমন চোখের পাশ দিয়ে নিচ দিকে টানলে যে চোখ খোলা যায় না, এবং মা তখন চোখ খুলতে পারছিল না, এমন ভাবে টানা ছিল। তখন হালকা দৌড়াদৌড় করে তখন যখন ছাড়ে তখন মাথাটা আস্তে করে উপরে উঠে যায়, মানে ছেড়েছে যে বোঝা যায়। সেদিন রাতে আর বাবা মা আমাদের ওই রুমে ঘুমাতে দেয়নি অ্যাকচুয়ালি। তারপরে 3 দিন পরে আমরা বাহিরে ছিলাম, এবং দাদু নিচ থেকে অনেক ভয় ছিল। আমরা আসার পর জিজ্ঞেস করা হয়, বাবাকে বলে যে দাদু আমাদের উপরে টিনের আলমারি কি যেন হালকা পিটি করছে, শব্দ আসছে। বাবা ঢুকে তারপর কিছু দেখেন, এবং আমাদের আলমারিকে কোনো আঁচড়ও দেখে না অ্যাকচুয়ালি। তখন বাবা আমাদের বলে যে দাদু তাদের সাথে মজা করছে, বাট আমরা এখন বুঝি যে তখন আমাদের সাথে দাদু মজা করতে, বাট বড়দের সাথে না। তাই একটু সিরিয়াস ছিল, এবং তখন থেকে আমার দাদু একটু সিরিয়াস হয়ে গিয়েছিল, মানে আমাদের সেফটির ব্যাপারে একটু প্যানিক ছিল সবসময়। তারপর আমাদের বিল্ডিং ছেড়ে দেওয়া হয়, এবং গত বছর আমরা নতুন বাড়িতে উঠি, সেম একই জায়গায় নতুন একটা অ্যাপার্টমেন্ট হয়েছিল, এখন হয়েছে, এখন আমি ওখানে থাকি। গত রোজে আমার দাদু অসুস্থ হয়, এবং ঈদের 1:17 মিনিটে মারা যায় দাদু হসপিটালে। এবং যখন হসপিটালে মারা যায় ঠিক সেই সময় আমাদের দাদুর রুমে একটা ঘড়ি ছিল, তখন ওই ঘড়িটা বন্ধ হয়ে যায়। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে, যে যেই মুহূর্তে আপনার দাদু হসপিটালে মারা গেলেন ঠিক সেই মুহূর্তেই তার রুমে যে ঘড়িটা ছিল সেই ঘড়িটা বন্ধ হয়ে যায়, রাইট? হ্যাঁ, বন্ধ হয়েছে যে ওটার এক্সাক্ট টাইম হচ্ছে হসপিটালে কিছু পেপার করার জন্য এক্সাক্ট টাইমটা দরকার ছিল অ্যাকচুয়ালি, তাই এটা সবে নোটিস করেছে। তারপর মানে হসপিটাল থেকে যে টাইমটায় লেখা হয়েছে যে উনি এতটার সময় মারা গেছেন, ঘড়িটা তার ঘরের যে ঘড়িটা সেই ঘড়িটাও ঠিক একই সময়ে থেমে গেছে। হ্যাঁ, এবং ব্যাটারি নিয়ে কোনো প্রবলেম ছিল না ঘড়ির, বিকজ আমি 1 উইক আগে ব্যাটারিটা বদলিয়েছিলাম। তারপর যখন দাদু মারা যাওয়ার পর চল্লিশা কুখানি এগুলা, তখন হুজুরকে প্রাইভেট ভাবে জিজ্ঞেস করা হয় যে এটা মানে এটা পার্সোনালি আপনি জিজ্ঞেস করেন। তখন সে বলে যে এটা ঘড়িটা চালু করে কাউকে দিয়ে দিলে ভালো হয়, বাসায় না রেখে অ্যাকচুয়ালি। তখন ঘড়িটা চালু করার সময় দেখলাম যে ঘড়ির পুরো ইঞ্জিন ভাঙা, মানে কোনো কিছু ঠিক জায়গায়, ঘড়ির ভিতরে যা যন্ত্রপাতি যা কিছু আছে সেগুলো ঠিক জায়গার মতন নেই। তারপর সবচেয়ে অদ্ভুত স্টেঞ্জ হচ্ছে যে যেদিন দাদু মারা যায় সেদিন আমাদের নিচে গ্যারেজে তার বডি রাখা হয়, এবং আগরবাতির প্রয়োজন হয় তখন সারা রাতের জন্য। তখন আমাকে আমার ভাইকে কারোর দিকে পাঠানো হয়, বিকজ মোমবাতি ইশানার জন্য যে আগরবাতি বাংলাটা থেকে যাওয়ার পথে হাতিঝিল পড়ে, এবং সেখানে আগে থেকে সবাই জানে যে হালকা দুর্গন্ধ এবং ড্রেনের পানি থাকে ওখানে। তখন ওই জায়গাটা বেশি ডেভেলপ ছিল না অ্যাকচুয়ালি। তখন ওইখানে একটা লোক বসা থাকে, এবং আমাদের হাতে কি জিনিস লেগে থাকে, দুর্গন্ধ একটু, মেবি ওটা নাপাক ছিল অ্যাকচুয়ালি। আমরা আগেই কথা বলেছি, আগে আমাদের মধ্যে ডিসকাস হয়েছে এই ব্যাপারে, পরে হাত ধুয়ে ফেলতাম আমরা। কিন্তু সে একটা লোক, পাগল টাইপ একটা লোক বসে থাকে, বাট অনেক স্পষ্ট ভাবে যে বলে আমাদের যে বাবারা তোমরা সামনে গিয়ে হাতটা ধুয়ে ফেলো, ঠিক না এটা, মানে এমন ভাবে বলেছে ঠিক না।
তারপর আমরা ভয় তো পেয়েছি। তারপর কারণ বাজারে গিয়ে আসার সময় সেই লোকটাকে আর দেখিনি এবং কারণ বাজারে আমরা হাত ধুয়ে ফেলেছিলাম। আসার পরে আমরা এলাকা তখন নতুন ছিলাম অ্যাকচুয়ালি। আসার পরে অনেক মানে জিজ্ঞেস করার পরে শুনি যে হাতিঝিলের দিকে নাপাক বা এমন কিছু ব্যক্তিদের সাথে কথা বলেছিলাম যে তাদের উপর অ্যাটাক হয়েছিল এবং এখনো হয়ে আসছে, যে সেখানে এলাকায় থাকি। আচ্ছা, মেইন ব্যাপার যেটা সেটা থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যে ঘটনাটা সেটা আমি বুঝলাম এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার কাছে এই পুরো ঘটনার মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখছি, একটা মানুষের সাথে একটা ঘড়ির কি সম্পর্ক থাকবে আমি জানি না, বাট সেই ঘড়িটা বন্ধ হয়ে যায় এবং আপনি তো এখন আপনার সেই দাদুর রুমেই থাকেন, তাই না? জি জি জি, আপনি এখন সেই রুমটাতে থাকছেন এবং আপনি বলছেন যে আপনি সবসময় প্রোটেক্টেড ফিল করেন, আপনার মনে হয় যে কেউ আপনাকে প্রোটেক্ট করে সবসময় এবং কোনো ধরনের কোনো ঝামেলা হয় না। এবং ওই ঘরের মধ্যে আপনি কোনো কিছুর অস্তিত্ব টের পান কখনো? অস্তিত্ব অ্যাকচুয়ালি আমি একজন স্টুডেন্ট ছিলাম, এসএসসি ক্যান্ডিডেট ছিলাম, তাই রাত জাগতে হতো। দাদু মারা যাওয়ার পরে অনেক আগরবাতির সেন্ট থাকতো, তাই তখন আর খেয়াল করিনি। হ্যাঁ, 1 বছর পর যখন মানে 1 বছর কি এখন 5-6 মাস হচ্ছে আমরা এটা কন্টিনিউসলি খেয়াল করছি যে আমাদের রুমে 10টা থেকে 1টার মধ্যে বেলি ফুলের অনেক কড়া সেন্ট আসে, যা আপনি পান নাকি আপনার ফ্যামিলির সবাই পায়। আমাদের বাসায় যারা থাকতে আসছে এবং আমাদের দুজন নতুন গেস্ট আসছে তারাও বলেছে যে এই গন্ধটা কেন আসে। আমার অনেকেই আশেপাশে আপনি বলছেন আপনাদের ছাদে গার্ডেন আছে, সেখানে বেলি ফুলের গাছ নাই? আমাদের কোনো ছাদ নেই অ্যাকচুয়ালি, আমাদের বিল্ডিং আন্ডার ডেভেলপমেন্ট। আচ্ছা আচ্ছা, আমাদের উপরে 3টা ওই বাসাতে। আচ্ছা আচ্ছা, এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে আপনাদের বিল্ডিং? আর আমাদের পাশে হচ্ছে মিউচুয়াল ব্যাংক। আচ্ছা, একজন ব্যাংকে ফুলের গাছ অতটা রাখা নেই। আচ্ছা, তার মানে আপনার আশেপাশে কোনো জায়গা থেকে এরকম গন্ধ আসার কোনো কারণ নাই, কিন্তু আপনি ঘরের মধ্যে প্রতিদিনই এরকম বেলি ফুলের গন্ধ পাচ্ছেন। এই স্মেলটা আমার রুম ছেড়ে বের হয় না। মানে কেমন লাগে তখন? ভয় লাগে আপনার কাছে? ভয় অ্যাকচুয়ালি কি না, অতটা ভয় লাগে না। ফার্স্টের দিক দিয়ে অনেক ভয় লেগেছিল, কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছে। ঘরের মধ্যে যে কোনদিন হঠাৎ করে গন্ধের সাথে আপনি যদি দেখেও ফেলেন আপনার দাদুকে, তাহলে আপনি কি ভয় পাবেন নাকি? আপনার ভয় পাবো, যেহেতু একজন। কিন্তু আপনার এই গন্ধটা আপনার কাছে একদমই ভয়ের লাগছে না? আগে ভয় লাগতো, এখন একটু অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, এখন অভ্যস্ত হয়ে গেছেন। আচ্ছা, প্রথম দিকে বেশ ভয় লাগতো তার মানে? এই স্মেলটার জন্য অ্যাকচুয়ালি আমাদের বাসায় মানে মা কখনো কোনো পেট এলাও করতেন না। এখন আমাদের বাসায় 2টা বিড়াল আছে। এখন 2টা বিড়াল আছে এবং বিড়ালের অ্যাটিটিউড মাঝে মধ্যে বদলে যায়, অনেক বদলে যায়। মানে তার মানে তারা কোনো কিছুর অস্তিত্ব টের পায়, আপনি এটা বলতে চাচ্ছেন? হয়তোবা। এবং আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এই গন্ধ হয়, কিন্তু এই ঘরের মধ্যে কোন ধরনের কোনো ঘুমের অসুবিধা বা দুঃস্বপ্ন দেখা? দুঃস্বপ্ন না, অ্যাকচুয়ালি আমি যখন শুয়ে থাকি তখন মাঝে মধ্যে জানলা তো কাচের পুরা, তখন টাক টাক করে আওয়াজ পাই অ্যাকচুয়ালি, যে কেউ নক করছে। কততলা এটা? দোতলায়। তার মানে নিচ থেকে কেউ টোকা দেওয়ার কোনো অপশন নাই? না, আমাদের চারপাশে পুরো ফাঁকা এবং চোর ওঠার কোনো মানে স্কোপই নেই, বিকজ পাশে একটা ব্যাংক এবং সিসি ক্যামেরা পুরো প্রোটেক্টেড। আমাদের বাসাও মেইন রোডের হালকা সামনে। বুঝছি, একদম বুঝতে পেরেছি। তো আপনি যাই হোক, আপনার ঘটনাটা বেশ ইন্টারেস্টিং এবং আমি খুবই অবাক হচ্ছি যে একটা ঘরের মধ্যে বেলি ফুলের গন্ধ পাওয়া যায়। এটা কিন্তু আমাদের ভূত এফএম এর আগেও অনেকে এসছেন এবং অনেকে এই বিষয় নিয়ে কথাও বলেছেন, বাট সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা মানুষ তো একজন মানুষ, তাই না? ঘড়ির তো কোনো প্রাণ নেই, আমরা জানি। ঘড়ি আমরা ব্যাটারি দিয়ে চালাই, তার সাথে কি সম্পর্ক থাকতে পারে যে ঘড়িটাও বন্ধ হয়ে যায়? মানে মানুষের দেহ ঘড়ির সাথে একটা যন্ত্রের ঘড়ি যদি একসাথে একইভাবে বন্ধ হয়ে যায়, তাহলে ব্যাপারটা একটু আশ্চর্যজনক তো অবশ্যই। আমি জানি না আপনারা ভয় পেয়েছেন কিনা, কিন্তু এই ঘটনাটা আপনাদের কিছুটা হলেও ভাবাবে, আমি সেটা বিশ্বাস করি। যাই হোক, যিনি লিখছেন, যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি শান্ত, বগুড়া থেকে লিখছি। এটা আমার ফার্স্ট ইমেল। স্টুডিওতে যে স্টোরি শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু কিছু প্রবলেমের জন্য যাওয়া হলো না, তাই কষ্ট করে আপনাকে পড়তে হবে। এটা আমার ফ্রেন্ড সজীবের সাথে ঘটে যাওয়া একটা ট্রু স্টোরি। আমি ওর মতো করেই বলছি। আমি একটু অসুস্থ, সো আমি একটু ধীরে ধীরে পড়ছি। আমার এখন পড়লেই আরো বেশি কেমন যেন লাগে। যাই হোক, তো তিনি ঘটনায় যাচ্ছেন এবং আমিও তার মতো করে বলছি। বগুড়াতে আমরা এসেছি 2014-তে। আমরা বগুড়াতে আসার পর ফার্স্ট যে বাসায় থাকতাম, স্টোরিটা সেখানে ঘটে। আমাদের বাসার পেছন দিকে
একটা রেশম বাগান ছিল এবং 3 তলা বাসার 2 তলায় আমরা থাকতাম। আমার বাবা ঢাকাতে জব করেন, তাই আমি, আম্মু আর আমার বড় ভাইয়া আমরা 3 জন বাসায় থাকতাম। বাসায় থাকতে শুরু করার 2-3 মাস কোনো প্রবলেম ছিল না, বাট যখন আমাদের বাসায় একতলায় নতুন একটা ফ্যামিলি থাকতে আসলো, প্রবলেম শুরু হলো। তখন ওনারা 2 জন ফ্যামিলি মেম্বার ছিলেন, হাজবেন্ড এবং ওয়াইফ। যাই হোক, ওনারা আসার দিন স্বাভাবিকভাবে কাটলো, কিন্তু সন্ধ্যার পর থেকে আশেপাশে পরিবেশটা অন্যরকম হয়ে গেছিল এবং অন্যরকম লাগছিল, কেমন একটা নীরবতা ছিল। বাট হঠাৎ করে একতলা থেকে একটা ফিমেল ভয়েসের চিৎকার শুনে আমরা নিচে গেলাম, যে দেখি নিচে নতুন যে আন্টিটা এসছেন তাদের বাসায় খুব ক্রাউড, মানে খুবই হইচই হচ্ছে, এবং বোঝার জন্য ভেতরে গিয়ে দেখি যে আন্টি ফ্লোরে শুয়ে আছে। ভালো করে জেনে বুঝলাম যে উনি ফেইন্ট হয়ে গেছেন, বাট তার কারণটা যখন দেখলাম আমার গায়ের লোম একদম দাঁড়িয়ে গেল। দেখি আন্টি যেখানে পড়েছিলেন তার পাশের রুমের উইন্ডোর মধ্যে দিয়ে আঙ্কেল, মানে আন্টির হাজব্যান্ড, ওনার মাথাটা বাসার পেছনে সেই রেশম বাগানের দিকে, এবং ওই সময় কিউরিওসিটি হয়, তাই আমি দেখার জন্য কাছে যেতেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে আঙ্কেলের মাথাটা একদম ভেঙে গুঁড়ো হয়ে উইন্ডোর রডের মধ্য দিয়ে বাইরে ঝুলছে। ব্যাপারটা দেখে আমি অনেক ওখান থেকে চিৎকার দিয়ে বাইরে চলে আসি। তারপর পুলিশ আসে, অনেক ইনভেস্টিগেশন করার পরও এটা কে করেছে জানা যায় না। আন্টি সেদিন তার বাবার বাসার লোকজন এসে নিয়ে যায়। তারপর আমাদের বাসায় প্রবলেম শুরু করে। তার কিছুদিন পর এক রাতে আমি হঠাৎ ঘুম ভেঙে উঠে পড়ি, আর আমার রুম থেকে ডাইনিং রুমটা দেখা যায়। ওইদিকে চোখ পড়তে আমার মনে হলো কিছু একটা নড়ছে ওই রুমে, বাট ডার্ক থাকার কারণে বোঝা গেল না। আমি ভাবলাম বাসার কেউ হয়তো। এভাবে আবার ঘুমিয়ে পড়লাম। দেন কয়েকদিন পর রাতে আমি শুয়ে থেকে হেডফোনে গান শুনছিলাম, তখন মনে হলো আমার রুমটা কেঁপে উঠলো। কেউ যদি উঁচু জায়গা থেকে ফ্লোরে হঠাৎ করে জাম্প করে তাহলে যেরকম একটা দুপ করে একটা শব্দ হয়, সেরকম ভাবে ফ্লোরটা কেঁপে উঠলো, এবং ঠিক তেমনই মনে হলো। বাট হেডফোনের জন্য কোনো সাউন্ড শুনতে পাইনি। তার কিছুক্ষণ পর যখন হেডফোনটা খুলে ঘুমাতে যাব, ঠিক তখনই মনে হলো যে পাশের ডাইনিং রুম থেকে উইয়ার্ড একটা সাউন্ড আসছে, কেমন কটমট একটা সাউন্ড, এবং হার্ড কোনো কিছু ভাঙার যে সাউন্ড, সেরকম কিছু একটা। এবং আমি বেড থেকে উঠে লাইট জ্বালিয়ে দেখতে গেলাম, বাট কিছুই না দেখে রুমে চলে আসলাম। বেডে শুয়ে ঘুমিয়েও গেলাম, কিন্তু গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। কেন জানি নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, এবং হঠাৎ করে বুঝলাম খুব ভারী একটা জিনিস আমার গায়ের ওপর রাখা। আমি ঘুমের ঘোরে যখন জিনিসটা হাত দিয়ে সরাতে যাব, এবং আমার শরীর তখন শিউরে উঠলাম। মনে হচ্ছিল যে লোম দিয়ে ঢাকা একটা মোটা কালো হাত আমার উপরে রাখা। আস্তে আস্তে পাশে তাকাতেই দেখি কালো একটা প্রাণী ঠিক আমার পাশে শুয়ে আছে। তার লাল দুটো চোখ আর লোম ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আমি ওই প্রাণীটিকে দেখে যেন ভয়ে বোবা হয়ে গেলাম। নড়া তো দূরের কথা, আমি মুখ দিয়ে একটা সাউন্ডও বের করতে পারলাম না। কতক্ষণ সেভাবে ছিলাম বলতে পারবো না, কিন্তু যখন চোখ খুললাম তখন দেখি পাশের রুমে আম্মু এবং ভাইয়া বসে আছে। তখন কিছু বলার মতো শক্তিও ছিল না, তাই তখন ওদের কিছু বলিনি। তারপরও ওরাও কিছু জানতে চায়নি। তার 2 দিন পরে আমরা বাসা চেঞ্জ করেছিলাম, এবং আমাদের ওই রাতের পর থেকে আমি কখনো একা থাকি না। এটাই ছিল আমার স্টোরি। আমার কাছে আরো অনেক স্টোরি আছে, আমি শেয়ার করবো। আশা করছি আপনার নেক্সট স্টোরিগুলো আমরা খুব দ্রুতই হাতে পেয়ে যাব। এবং সে সাথে আরো একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে দেখুন, আপনি যে ঘটনাটা বলেছেন, আমরা অনেক ধরনের মানুষের অস্তিত্ব বা অন্য অনেক কিছুর অস্তিত্ব হয়তো টের পাই আমাদের রেগুলার, মানে আমাদের দৈনন্দিন জীবনে আর কি। আমরা বাসায় অনেকেই এরকম বলেন যে রুমের মধ্যে এরকম দেখেছেন, ওরকম দেখেছেন। এটা একটু অন্যরকম ছিল, যে একটা দুপ করে শব্দ হয় এবং পুরো জিনিসটা কেঁপে ওঠে। আমি জানি না যে এরকম ধরনের অভিজ্ঞতাও কারো হয়েছে কিনা। আপনাদের কাছে প্রচুর এরকম ধরনের অভিজ্ঞতা থাকতে পারে। সেই অভিজ্ঞতার কথাগুলো আমরা জানতে চাই, সেগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আমার নাম উর্মি এবং আমি নিউ ইয়র্কে থাকি। আমি ক্লাস 8-এ পড়ি।
আমার স্টোরি স্টার্ট হয় যখন আমি মেবি এজ 7 ছিল, তখন আমি ক্লাস 2 তে পড়তাম। তখন আমার ফাইনাল এক্সাম ছিল, তারপর এক্সাম শেষ হওয়ার পর 1 month হলিডে ছিল। আমি তখন বাংলাদেশে ছিলাম। আমি হলিডে থাকার কারণে আমি আমার নানুর সাথে ঢাকায় বেড়াতে যাই। সেখানে আমার নানু একজন আত্মীয় বাসায় আমি আমার নানু এবং আমার আঙ্কেল 1 উইকের জন্য ছিলাম, সেখানে আর কি ছিলাম আমরা। সেই দিন রাতে আমি যখন বেডে ঘুমাতে যাই, তার 30 মিনিট পর আমি ঘুমিয়েছিলাম। আসলে আমি জানি না, ঠিক বলতে পারবো না সেটা কি আমি ঘুমিয়েছিলাম না আমি স্বপ্ন দেখছিলাম। কিন্তু তখন মানে আমার কেমন যেন একটা ফিল হয়েছিল। তখন আমি মানে উঠে বসে পড়লাম। তখন আমার কেমন একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, কে যেন আসতেছিল, অনেক জোরে আওয়াজ ছিল, মানে অনেক শব্দ হচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে বসে পড়ি। তারপর আমি দেখলাম যে একজন লোক, সে পুরুষ না মহিলা সেটা দেখা যায়নি, কারণ পুরুষের পুরো শরীরটা মানে একটা বড় চাদর দিয়ে ঢাকা ছিল। শুধু দেখা গেছে যে হাতে একটা লম্বা প্যারট এক্স ছিল। লোকটা কিন্তু লোকটা অনেক লম্বা ছিল, প্রায় 9 to 10 ফিট লম্বা হবে। তার হাইট দেখে আমি ভয় পেয়ে যাই আর সেন্সলেস হয়ে পড়ি। তারপরের দিন আমি যখন ঘুম ভাঙি তখন দেখি মানে হ্যাঁ তখন সবকিছু নর্মাল ছিল। আমি উঠে আমার রুম থেকে বের হয়ে আমি প্রথমে বাথরুমে যাই, ওখান থেকে ফ্রেশ হয়ে তারপর কিচেনে যাই। তখন আমার 2জন আন্টি ছিল ওখানে, একজন মানে ব্রেকফাস্ট তৈরি করতেছে আর অন্যজন আমার দিকে তাকিয়ে আছে। সো তাকায় আমি ওনার দিকে তাকিয়ে তারপর আমি বসে পড়ি চেয়ারে। তারপর আমার একজন নানু ভাই এসে বলে যে কেমন আছি, মানে কিভাবে ফিল করতেছি। আমি বললাম হ্যাঁ আমি তো ভালো আছি, কেন কি হয়েছে? সে বললো যে গত রাত্রে তুমি অনেক কান্নাকাটি করেছিল। আমি বললাম তাই নাকি? সে বললো হ্যাঁ তুমি ঘুমের মধ্যে অনেক চিৎকার করছো, আমরা ভয় পেয়ে গেছিলাম, অনেক মানে কাঁদছিলে, তোমাকে জাগাতে পারি নাই, তুমি ঘুমের মধ্যে কাঁদছিলে। আমি বললাম কি বলেন? সে বলে হ্যাঁ, তারপর তোমার হাতে আমি আঙ্গুলে অনেক জোরে টিপ দিই, তারপর মানে তোমার কান্নাটা বন্ধ হয়। তারপর আমি কিছু বলি না, মানে আমি জানি না উনি কি বলতেছেন। আমার কাছে লাগছিল যে উনি হয়তো আমার সঙ্গে ঢং করতেছেন সামথিং লাইক দ্যাট, বাট আমি মানে এতটা করি না। এই পরের রাত্রে এরকম মানে আমার প্রবলেম শুরু হয়। মানে আমি মানে ওনাদের একটা হলওয়ে ছিল, ওখানে হাঁটার সময় আমার হঠাৎ করে এরকম কি যেন মনে হয় যে আমি কি আসতেছে, ও কালকে রাত্রে স্বপ্ন কি বাস্তব সেটা জানি না, কিন্তু সেটা আমার মনে হইতেছে শুধু। তো আমি আমার নানু ভাইকে গিয়ে বললাম যে আমার এখানে ভালো লাগতেছে না, আমি আমার বাড়ি চলে যাব। তারপরের দিন আমরা বাড়ি চলে যাই। ওখানে আমি আমার নানুর ঘরে থাকি। তখন মানে আমার নানু তখন আমেরিকা থেকে দেশে যায়, তাই অনেক লোক এসেছিল, আত্মীয় স্বজন ওনাকে দেখতে আসে। আমার আঙ্কেলের ফ্রেন্ডস ওনারা ক্যারাম খেলে হলের মধ্যে, মানে অনেক লোক ছিল ঘরে। কিন্তু একটা জিনিস যে আমি যখন ঘরে হাঁটাহাঁটি করছিলাম আমার কিছু ভালো লাগতেছিল না, মানে সিক ফিল করতেছিলাম। তখন আমি যখন লোকেদের মানে মেহমানদের মুখ দিয়ে তাকাই, তখন আমি দেখতে পারি যে ওরা হাসতেছে, ওরা কথা বলতেছে, কিন্তু ওদের কথা বলা আওয়াজটা আমি শুনতে পাই না। আমার মনে হয়েছিল যে আমি ডেফ হয়ে গেছি। তারপর আমি বাইরে চলে যাই, ওখানে আমার মামারা ওরাও আসতেছে, এনজয় করতেছে, আমি ওনাদের কথা শুনতে পারতেছি না। হঠাৎ আমি একটা সুপারি গাছ ছিল ওটার দিকে তাকালাম, তখন দেখি যে একটা সুপারি গাছটা একটা কুকুর ছিল ওখানে, মানে একটা কুকুরের উপরে সুপারি গাছটা একদম উপরে। সেটা দেখে আমি ভয় পেয়ে ওখান থেকে আমি অন্যদিকে তাকালাম। যেদিকে তাকিয়েছি ওখানে একটা ঘর ছিল, মানে ঘরটা কঙ্কালে একটা মাথার মতো দেখতে। আমি ভয় পেয়ে আমি ঘরের ভিতরে চলে যাই। সেখানে গিয়ে আমি কাঁদতে শুরু করি, আমার মানে অনেক ভয় পেয়েছিলাম। আমার কান্না দেখে আমি আমার বেডরুমে গিয়ে কাঁদি। আমার কান্না শুনে আমার নানু ভাই আসে, যে আমার আরেকজন নানু ভাই, উনি আসেন, উনি এসে বলেন কি হয়েছে। উনি মানে এক ধরনের হুজুর টাইপের ছিলেন। উনি বললেন যে কি হয়েছে, আমি ওনাকে বললাম যে আমার এরকম প্রবলেম হইতেছে। তারপর উনি বললেন যে এরকম প্রবলেম হইতেছে শুনে উনি আমাকে ফু দিলেন, দিয়ে বললেন যে কিছু হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে।
এরকম আর কিছু হবে না। আমি ওনাকে আরো বলি যে আমি রাতে স্বপ্ন দেখি, সেটা মানে আমাকে আমার অনেক প্রবলেম হয়। সবকিছু আমি বললাম, তুমি বললাম কিছু হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে, এতটুকু ভয় না পেতে বললাম। তারপর আমি যে ঘুমাই, সেদিন রাতে আমি কোনো স্বপ্ন দেখি নাই, মানে আমি সবকিছু নর্মাল ছিল, আমি ঘুমাতেও পারছি। সকালে আমি যখন উঠলাম তো ব্রেকফাস্টের জন্য রেডি হই, তখন উনি মানে অনেক দৌড়ে আমার কাছে এসে এসে বললেন যে রাত্রে কোন কিছু হয়েছে? আমি বললাম না, সবকিছু ঠিক ছিল। উনি বললেন যে তো তোমার সাথে কিছু হয় না, কিন্তু আমার সাথে হয়েছে। আমি বললাম তাই নাকি, কি হয়েছে? তখন উনি বললেন যে উনি রাত্রে আমাকে ফুল দেওয়ার পর এশার নামাজ পড়তে এক মসজিদে গিয়েছিলেন। ওখান থেকে মসজিদ নামাজ পড়ে উনি ঘরে গিয়ে ঘুমানোর পর উনি স্বপ্নে দেখেন সেই মসজিদের মধ্যে মানে কি যেন ঝিলমিল মতো কি যেন করতেছে। তিনি দেখেন যে মসজিদের সামনে উনি দাঁড়াই আছেন, মসজিদটা মানে ঝিলমিল করতেছে, অনেক ভয়ঙ্কর দেখতেছিল। তারপর আমি বললাম এটা আমার সাথে হয়েছে, মানে আমি যখন ঢাকায় ছিলাম তখন আমার সাথে হয়েছে। আমি মানে হলরোডে হাঁটার সময় আমি যার দিকে তাকাতাম দেখতাম ঝিলমিল, ফেসের মধ্যে ঝিলমিল করতেছে, আমার অনেক ভয় করতেছিল। আমি সেটা ওনাকে বলি যে এটা আমার সাথে হয়েছে। তারপর সেই দিন রাত্রে আমি ঘুমাতে যাই, উনি আমাকে ফু দেন, আমি জানি না কেন, বা উনি আমাকে কোনো ফু কিছু দেন নাই। সে ওনার স্বপ্নের কথা বলার পর উনি ঘরে চলে যান। তারপর আমি ওই দিন রাতে আমি ঘুমের মধ্যে হঠাৎ আমি উঠে পড়ি, ঘুমটা ভেঙে যায়। তারপর উঠার পর আমি দেখি যে দুজন লোক, একজন মানে একটি হোয়াইট চাদর পরানো, পুরো শরীরটা ঢাকা, একজন ব্ল্যাক চাদরের, মানে দুজন শুধু চাদরের কালার গুলো ডিফারেন্ট ছিল, হোয়াইট এন্ড ব্ল্যাক ছিল। একজন আমার বিছানায় উপরে দাঁড়িয়ে আছেন, আর আরেকজন মানে ফ্লোরের মধ্যে। আর মানে এরকম দেখলাম। সেটা দেখার পর আমি উঠে বসি, আমি চিৎকার করে আমি আমার নানু ভাই আমার আঙ্কেলের জন্য ওয়েট করি, ওনারা আসার জন্য। আমার শরীরটা খারাপ ছিল, পুরো শরীরটা ঘেমে অনেক সিরিয়াস অবস্থা ছিল। তারপর আমি আমার নানু আমার আঙ্কেলকে আমি অনেকবার চিৎকার করে ডাকি, আল্লাহ। পুরো ঘরটা অনেক কোয়াইট ছিল। আমি এমন ফিল করেছিলাম যে পুরো ঘরের মধ্যে আমি মানে কোনো লোক ছিল না, মানে একদম আমি একা ছিলাম। তারপর আমি ডাকার পর ওই দুই লোকটা আস্তে আস্তে করে আমার পাশে, মানে আমার ক্লোজ আসতেছিল। আমি তারপর সেন্সলেস হয়ে পড়ে যাই। পরের দিন সকালে আমি যখন তাকালাম তখন দেখলাম যে অনেক লোক আমার চারিপাশে দাঁড়িয়ে আছে, ওনারা আমার দিকে তাকিয়ে আছে। আমার নানু কান্নাকাটি করতেছে, আমার আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন। তারপর আমি উঠে বসলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন আমার নানু ভাই বললো যে তুই কালকে রাত্রে কোথায় ছিলি? আমি বললাম কেন, আমি তো ঘরে ছিলাম। সে বললো আমি সকালে উঠে তোকে ঘরে আমার খুঁজে পাই না, আমি বারান্দায় এসে দেখি তুই বারান্দায় পড়ে আসিস, তোর মাথা দিয়ে রক্ত বের হয়েছে, কি হয়েছিল? কোনো শরীর খারাপ করেছিল না? সে যে রক্ত কথা বললেন, তখন আমার মাথায় হাত দিয়ে আমি কোনো রক্ত, মানে আমার হাতটা ভিজে যায় রক্তে, কিন্তু আমি যে ব্যথা কোনো কিছু আমি ফিল করি নাই। আমার এমন ফিল করতেছে যে আমার কিছু হয় নাই, কিন্তু আমার মাথাটা মানে রক্তে ভরে গেছে। তারপর আমার ওই নানা ভাইটা আমার আসে, উনি বলেন যে তুই কাজ কর, তুই তোর বাড়ি চলে যা। আমি তখন আমার নানার বাড়ি ছিলাম। উনি বলেন তুই তোর বাড়ি চলে যা, এখানে মানে টাকাটা ঠিক হচ্ছে না, এখানে আর থাকিস না, তুই বাড়ি চলে যা। তারপর আমার নানা জিজ্ঞেস করলো কেন বাড়ি চলে যাবে, কেন, কি হয়েছে? উনি বলেন নাই, উনি বললাম পরে বলবো, আমাকে বলেন বাড়ি চলে যা। তখন আমি বাড়ি চলে যাই। তারপর আর এরকম কিছু হয় নাই। আর তো এখন মানে আমি আমেরিকায় আছি, এখন এরকম কিছু হয় না, আশা করি আমি যে এরকম কিছু হোক না, অনেক ভয়ঙ্কর। বাট এই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ রাসেল ভাই, সবার সাথে শেয়ার করবেন প্লিজ। বাই। Bhoot FM, the night comes alive with Grameenphone. আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার্স, আমি সুলাইমান, আমি এসেছি টাঙ্গাইল মধুপুর থেকে। স্পেশালি রেডিও ফুর্তি আর রাসেল ভাইকে ধন্যবাদ আপনাদের ঘটনা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। যাই হোক, আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এলাকার হুজুরের জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। এটি আজ থেকে প্রায় 30 বছর আগে ঘটেছিল। আমি তার মতো করেই বলছি যাতে বুঝতে সহজ হয়। তখন আমার বয়স
12 কি 13 বছর আমি মধুপুরের একটা হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করি। তো একদিন মাদ্রাসা ছুটি থাকায় আমরা ময়মনসিংহ শহর ঘুরে দেখার জন্য যাই। সেখানে যাওয়ার পর আমরা সারাদিন ঘুরে ঘুরে শহরটার বিভিন্ন জায়গা দেখি। দেখতে দেখতে কখন যে রাত্রি বেশি হয়ে গেছে বুঝতে পারিনি। আমরা যখন স্টেশনে আসলাম বাসায় ফেরার জন্য, কিন্তু সেখানে আমরা কোনো বাস দেখতে পেলাম না। আমরা বোকার মতো দাঁড়িয়ে রইলাম। একজন সিকিউরিটি গার্ড আমাদেরকে দেখে আমাদের কাছে এগিয়ে আসলো এবং আমাদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা কোথায় যাবেন? আমরা বললাম আমরা মধুপুর যাব। সে বলল যে মধুপুর যাওয়ার জন্য যে সর্বশেষ বাসটি থাকে সেটি ছেড়ে চলে গেছে। তো আমরা তো অসহায় মনে করতে থাকলাম নিজেদেরকে, কারণ আমাদের এখানে পরিচিত কোনো জায়গা নেই যেখানে আমরা থাকতে পারি। আমরা সেই সিকিউরিটি গার্ডের কাছে আমাদের বিপদের কথা বললাম। সে বলল যে ঠিক আছে, তোমরা আমাদের সাথে চলো, তোমরা আমার সাথে চলো, দেখি আমি তোমাদের জন্য একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি কিনা। যাই হোক, আমরা তার সাথে সাথে চলতে লাগলাম। সে আমাদেরকে একটা রুমের সামনে নিয়ে গেল, যে রুমটার আশেপাশে কোনো বাসা ছিল না, না ছিল অন্য কোনো রুম, আর তার চারদিকে জঙ্গল ঘেরা ছিল, আর রুমের দরজায় একটা বড় তালা লাগানো ছিল, আর ওই রুমের ওয়ালগুলোতে শেওলা ধরেছিল। আমরা বুঝতে পারলাম যেটা পুরাতন একটা ঘর। ওই সিকিউরিটি গার্ড তার কাছে থাকা একটা চাবি দিয়ে ওই তালাটা খুললো। খোলার পর ভেতর থেকে হালকা গরম একটা বাতাস বের হয়ে আসলো, আর সেই বাতাসের সাথে হালকা একটা বিশ্রী গন্ধও ছিল। আমরা কিছু বলার আগেই ওই সিকিউরিটি গার্ড আমাদেরকে বলল যে সমস্যা নেই, অনেকদিন যাবত রুমটা বন্ধ ছিল তাই এরকম, আর তাছাড়া তোমাদের থাকার মতো অন্য কোনো জায়গা নেই। আমরাও চিন্তা করলাম তাই তো, আমরা কোন রকমে রাতটা কাটাতে পারলেই হলো। আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঘুটঘুটে অন্ধকার ছিল। ওই সিকিউরিটি গার্ডের টর্চের আলো দেখলাম ভিতরটা আরো নোংরা, মেঝেটা এলোমেলো ভাবে ফেটে গেছে, আর সেই ফাটা জায়গায় আপনার ছোট ছোট লতা পাতা গুজিয়েছে। যাই হোক, সে আমাদেরকে বলল যে তোমরা থাকো, আমি বাহিরে তালা লক করে দিয়ে চলে যাচ্ছি, সকালে আমি এসে খুলে দেব। আমরা কিছুই বললাম না, আমরা শুধু ভাবতেছিলাম যে কোন রকমের রাতটা কাটাতে পারলেই হলো। তো উনি চলে গেল। আমরা সেখানে নিজেদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা বললাম, তারপর আমরা ঘুমানোর প্রস্তুতি নিলাম আর কি। আমরা একে অন্যের গা ঘেঁষে ঘেঁষে শুয়ে পড়লাম। আমরা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, আমরা ক্লান্ত ছিলাম কারণ আমরা রাত্রে কিছু খাইনি। আমরা ঘুমানোর জন্য যখন প্রস্তুতি নিচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমরা রুমের একটা সাইডে একটা ভয়েস শুনতে পাই, যে ভয়েসটা কোনো কিছু বলছে, কিন্তু কি বলছে সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ সেটা কোন ভাষা বা কি ভাষা আমরা সেটা কিছুই বুঝতে পারছিলাম না। কোন ধরনের কিছু বোঝা যায় না, খালি আওয়াজটা পাওয়া যায়। শুধু ভয়েসটা শোনা যাচ্ছে। ভয়েসটা এরকম যে সে কাউকে কিছু কমান্ড করছে। আর ঠিক তখনই রুমের আরেকটা পাশে আমরা আরেকটা ভয়েস শুনতে পাই, যেটা ওই একই ভাষায় কথা বলছে, এবং সে এমন ভাবে বলছে যেন ওই কমান্ডে সে সাড়া দিচ্ছে। এবং সাথে সাথে ওখান থেকে আমরা একটা পায়ের আওয়াজ শুনতে পাই, আর পায়ের আওয়াজটা আস্তে আস্তে আমাদের দিকে আসতে থাকে। আমরা ভয় পেয়ে উঠে বসে একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকি। তো আমরা কিছুক্ষণ পর দেখলাম ওই শব্দটা আমাদের চতুর্পাশে এলোমেলো ভাবে ঘুরছে। তো এভাবে কিছুক্ষণ থাকার পর আমরা আর চুপ করে থাকতে পারিনি, আমরা ভয়ে চিৎকার করে উঠলাম সবাই। কিন্তু চিৎকারে ওই ভয়েস এবং পায়ের যে আওয়াজ সেটা থেমে গেল, ঠিক আছে, কিন্তু আমাদের চিৎকারে কেউ সাড়া দিল না, কেউ আসলো না। আমরা বুঝতে পারলাম আমাদের চিৎকার কারো কাছে পৌঁছায়নি, কারণ আশেপাশে কোনো বাসা ছিল না, কোনো রুমও ছিল না। আমরা নিজেদের মধ্যে কিছুক্ষণ এ নিয়ে আলোচনা করলাম। করার পর আমরা আবার ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম। যখন আবার ঘুমাবো, ঠিক তখন আবারও সেই ভয়েসের শব্দ আমরা শুনতে পাই, তবে এবার একটি ভয়েস নয়, এরকম অনেকগুলো ভয়েস রুমের মধ্যে এলোমেলো ভাবে সেই না বোঝা ভাষায় কথা বলছে। তো আমরা ভয় পেয়ে আমরা বুঝলাম যে চিৎকার করে কোনো লাভ নেই। আমরা যেহেতু মাদ্রাসার ছাত্র ছিলাম, আমরা কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম উচ্চস্বরে। তো আমরা যখন উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করছি, 10-12 জন পোলাপান উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করার পরও আমরা সেই এলোমেলো ভয়েস গুলো শুনতেছিলাম। তখন আমরা উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে থাকলাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে ওই ভয়েস গুলো মিলিয়ে গেল। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে বাকি রাতটা আমরা কোরআন তেলাওয়াত করে করে কাটিয়ে দেব। যাই হোক, আমরা কোরআন তেলাওয়াত করতে থাকলাম একাধারে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমরা ক্লান্ত হয়ে পড়লাম, আর আমাদের চোখগুলো যন্ত্রণা করতেছিল কারণ আমরা ঘুমাইনি, আর আমাদের গা ঘেমে জামাগুলো গায়ের সাথে লেগে গিয়েছিল।
তো এই অবস্থায় আমরা শুধু ভাবতেছিলাম যে কখন সকাল হবে, কখন আজান দিবে। তো কিছুক্ষণ পরেই আমরা শুনতে পেলাম ফজরের আজান। বাহিরে হালকা হালকা আলো ফুটতে থাকলো। আমরা দেখলাম ওই রুমের একটা জানালা আছে, ছোট্ট একটা জানালা আছে এক সাইডে, যেটা আমরা অন্ধকারে দেখিনি। সেখান দিয়ে হালকা একটু আলো আসতেছে। আমরা দৌড়ে গিয়ে জানালার কাছে দাঁড়াই। সেখানে দাঁড়িয়ে দেখি যে বাহিরে একটা সরু রাস্তা চলে গেছে, আর ওই রাস্তা ধরে কিছুক্ষণ পর একটা লোক আসলো যার হাতে একটা বদনা ছিল। আমরা তাকে দেখে চিৎকার করে তার কাছে সাহায্য চাই। সে আমাদের কাছে আসে, এসে বলে যে তোমরা কে। প্রথমে সে আমাদের কাছে আসতে ভয় পেল, তারপর সে আমাদের কাছে আসলো এবং বললো যে তোমরা কে। আমরা বললাম আমরা মধুপুর থাকি, আমাদেরকে একজন সিকিউরিটি গার্ড এখানে আটকে রেখে গেছে আর কি। তখন ওই লোকটা তার হাতের বদনাটা সজোরে মাটিতে ফেলে দিল এবং বললো যে ঠিক আছে তোমরা থাকো, আমি আসছি। কিছুক্ষণ পরেই আমরা বাইরে অনেকগুলো লোকের কথাবার্তা শুনতে পেলাম। রুমের দরজায় ঘট ঘট একটা শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম যে রুমের তালা খোলা হচ্ছে। আমরা দৌড়ে দরজার কাছে যাই। দরজা খোলার সাথে সাথে আমরা হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। দেখলাম সেন্টু গেঞ্জি পরা একটা লোক, সে আমাদেরকে বারবার শুধু বলতেছিল যে আমরা ঠিক আছি কিনা। আমরা বললাম যে আমরা ভয় পেয়েছি। দেখলাম যে সিকিউরিটি গার্ডের আরো কিছু সদস্য সেখানে আছে এবং যে আমাদেরকে আটকে রেখে গিয়েছিল সেও সেখানে আছে। ওই সেন্টু গেঞ্জি পরা লোকটা এবং অন্যান্য যে সিকিউরিটি গার্ডের সদস্য ছিল তারা তাকে ধমকাচ্ছিল। যাই হোক, আমাদেরকে সিকিউরিটি গার্ডের হেড অফিসে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে আমরা জানতে পারলাম যে সেন্টু গেঞ্জি পরা লোকটি তাদের হেড অফিসার আর কি। যাই হোক, আমরা তার কাছে, তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমরা আমাদের সাথে রাত্রে কি ঘটেছে। আমরা বললাম। তারপর আমরা জানতে চাইলাম যে ওই ঘরটাতে কি সমস্যা। তারপর তিনি বলল যে ওই ঘরটাতে আগে লাশ রাখা হতো, ওটাতে লাশ রাখার ঘর ওটা, কিন্তু অনেকদিন যাবত ওটাতে লাশ রাখা হয় না, বন্ধ ছিল। এবং সেই লাশ রাখা ঘরে আপনারা কাটিয়েছেন পুরোটা রাত। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। এবং আসলে এরকম একটা ঘর, সেই ঘরে রাত কাটানোটা আমার মনে হয় না যে যদি আপনি যারা কাটিয়েছেন ওই ঘরে ওই দিন রাত্রিটা, তারা যদি আগে জানতেন তাহলে রাজি হতেন ওই পুরো রাতটা ওই ঘরে থাকতে। আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো। এবং খারাপ থাকার কথাই না, আমি একজন নিয়মিত ভূত এফএমের লিসনার। আমি যা বলবো তা আমার জীবনে ঘটেছে একটি বাস্তব ঘটনা। ভালো লাগলে ভূত এফএমে দয়া করে শেয়ার করবেন। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম আমিনুল ইসলাম সাগর, বাড়ি নেত্রকোনা, গ্রাম শতশ্রী। আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন, মা, বাবা, ভাই, বোন। আমি নিজে। মা গৃহিণী, বাবা সামান্য দলিল লেখক, বোনের বিয়ে হয়ে গেছে, 3rd ইয়ারে পড়াশোনা করছে। আমি একটা স্কুলে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোহন শাহী ময়মনসিংহতে মানবিক বিভাগ নিয়ে 12শ শ্রেণীতে পড়াশোনা করছি। আমি এখন মূল ঘটনা আসি। বয়সটা ঠিক মনে করতে পারছি না, এটা অনেকদিন আগের কথা তো। তবে আনুমানিক 8-9 বছর বয়স হবে আমার। সে সময় আমার দাঁতে পোকা ছিল। হঠাৎ একদিন রাত আনুমানিক 10টার দিকে আমার দাঁতে প্রচন্ড ব্যথা শুরু হয় এবং এত প্রচন্ড ব্যথা যে আমার পক্ষে সহ্য করা অসম্ভব ছিল। তাই আমি চিৎকার করে কাঁদছিলাম। আম্মুর কোলে বসে, আব্বু পাশে দাঁড়িয়েছিল। আমি যখন দাঁতের ব্যথায় এপিট ওপিট করছিলাম, হঠাৎ করে আমার ঘরের সুটকেসের ওপাশে দাঁড়িয়ে থাকা একটা মানুষ আমার চোখে পড়ে, যার পরনে ছিল সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, আর হাতে ছিল একটা দা। আর সে শুধু আমার দিকে তাকিয়েছিল। আমি আব্বুকে বললাম, আব্বু ওটা কে? আব্বু বলল, কই, কেউ নাই তো। আমি বললাম, ওই তো সুটকেসের পাশে। আব্বু বলল, আরে না, কেউ নেই। লোকটা আমাকে হাত দিয়ে ডাকছিল। আমার শরীর তখন প্রচন্ড কাঁপছিল আর ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি তখনই আম্মুকে আমার ভয় কমানোর জন্য আঁচল দিয়ে আমার আম্মু আমাকে ঢেকে রাখে। কিন্তু যখনই আমি আমার শরীর থেকে আম্মুর আঁচল সরাই, তখনই দেখি ওই লোকটা আমার দিকে তেড়ে আসছে। তাই আমি আবার চিৎকার করে উঠি আর শুধু বলি, ওই লোকটা কে? আব্বু আম্মু দুজনেই বলে, না, কেউ নেই। আমি দেখতে পাচ্ছি, তারা দেখতে পাচ্ছে না। এটা কোনো কথা হলো? আমি রেখে বলি, তোমরা কেন দেখতে পাচ্ছ না? ওই দেখো, ও আমার দিকে এগিয়ে আসছে, এগোচ্ছে। আমার ঘর ছিল টিনের, আর টিনে থাকায় আমি বেশ ভয় পাচ্ছিলাম। আমার কাকার ঘর পাকা দালান থাকা। আমি বলতে লাগলাম যে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি কাকার ঘরে যাবো। তো আব্বু আম্মু দুজনে রাজি হলেন। কাকার ঘরটা ছিল আমাদের বাড়ির পাশে একটা পুকুরের
পাড়ে আমাকে আম্মু কাঁথা গায়ে দিয়ে পুকুরের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সাদা ড্রেস পরা লোকটা আমাদের পিছন পিছন আসছে। তখন আমি ভাবছিলাম যা হবার হবে, যেহেতু আমি ওই লোকটাকে দেখতে পাই না, যেহেতু তারা ওই লোকটাকে দেখতে পায় না, সুতরাং আব্বু আম্মুকে বলে কোনো লাভ নেই। যখন কাকার ঘরে গিয়ে আব্বুকে নক করলো, তখন আমি দেখতে পেলাম যে কাকার ঘরে বারান্দায় খুঁটিগুলো ঠিক আছে, দক্ষিণ পূর্ব খুঁটিতে একটা লোকটা লুকিয়ে আমাকে ডাকছে। আমি আব্বুকে বলায় সে ভয় কমানোর জন্য একটা লাঠি নিয়ে এগিয়ে আসলো, এবং আমি যেদিকে দেখেছি সেই দিকে। এরপর ঘরে দরজা লক করে দিয়ে আমরা এবং কাকার সাথে ঘুমিয়ে পড়ি, এবং পরের দিন সকালে আমাকে তারা কবিরাজের কাছে নিয়ে যায়। এটাই ছিল ছোট্ট একটা ঘটনা, এবং খুব অদ্ভুত ব্যাপার যে আপনি আপনার ঘরের মধ্যে হঠাৎ করেই যদি এরকম একটা কিছু আবিষ্কার করে ফেলেন অন্য একজন মানুষকে, যে কিনা আপনাকে হাত উঠিয়ে যাচ্ছে। সেই চিরপরিচিত ঘর হতে পারে এটা সুটকেসের পাশে, না হতে পারে এটা আপনার আলমারির পাশে, হতে পারে এটা আপনার আলনার পাশে, হতে পারে এটা আপনার পর্দার ফাঁকে, হতে পারে এটা আপনার জানালার কাছে একজন লোক হাত বাড়িয়ে আপনাকে ডাকছে এই গভীর রাতে। চিন্তা করুন কেমন লাগবে।